দেখো, আগের দিন লাস্ট বোধহয় আমরা টেট্রাহ্যালাইডের স্ট্রাকচার করছিলাম। টেট্রাহ্যালাইড শুরুতে SF4 দিয়ে শুরু করেছিলাম এবং সেখানে ওর স্ট্রাকচারটা বলেছিলাম এরকম। কেউ একটু বলে দাও এই স্ট্রাকচারটা কি বলেছিলাম, SF4 এর স্ট্রাকচারটা? কেউ? বলা হয়েছিল বোধহয় হাইব্রিডাইজেশন sp3d ছিল। sp3d এর পরে একটা এক্সট্রা লোন পেয়ার ছিল। sp3d তার সাথে একটা লোন পেয়ার থাকলে ওর স্ট্রাকচার নর্মালি হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, টিবিপি। তো টিবিপি আঁকার পরে আমরা দেখেছিলাম, হ্যাঁ লিখেছে অনেকে, সিস একটা ছিল সালফার মাঝখানে আর চারটা ফ্লুরিন ছিল এরকম ভাবে। এই স্ট্রাকচারটাকে বলা হয়েছিল সিস। এবার এখানে একটা কথা বলার আছে, সেটা বোধহয় আগের দিন বলেছিলাম, যে FSF এই যে বন্ড অ্যাঙ্গেল, এটা নর্মালি হওয়া উচিত ছিল 180। তোমরা এখানে আমাকে বলবে যে এই বন্ড অ্যাঙ্গেলটা কি 180 থাকে নাকি 180 চেয়ে কম বা বেশি হয়, একটু বলো। 180 থাকে না 180 চেয়ে কম বা বেশি হয়? হ্যাঁ, 180 চেয়ে কম হয় ডিউ টু রিপালশন। এই কথাটাও লিখে রাখবে যে রিপালশন আছে। এই যে লোন পেয়ার দেখছো, এই লোন পেয়ারের সাথে এই যে বন্ড পেয়ার গুলো, এই বন্ড পেয়ার গুলো রিপালশন হয়, এই জায়গাটাতে রিপালশন হয়। রিপালশন হওয়ার জন্য এই বন্ড অ্যাঙ্গেল গুলো এরকম ভাবে চেপে যায়। ফলে এইদিকে যদি মেজার করো দেখবে 180 দাঁড়ায় না, 180 চেয়ে কম হয়, 170 বা তার আশেপাশে গিয়ে দাঁড়ায়। এটা বন্ড অ্যাঙ্গেল ছিল। তারপরে আমরা এটাও আলোচনা করেছিলাম যে SF4 এর দুটো প্রপার্টি আছে, এটাও বলেছিলাম যে এ লুইস অ্যাসিড এবং লুইস বেস দুভাবেই কাজ করতে পারে। তার রিয়াকশন আছে বইতে। যেমন দেখবে এরকম একটা রিয়াকশন আছে, SF4 এর সাথে যদি আমরা BF3 রিয়াকশন করি, দেখবে এরকম ভাবে এই যে সালফারে কিন্তু ভ্যাকান্ট ডি অরবিটাল আছে। এটা জানো তোমরা যে সালফারে অনেকগুলো sp3d করেছিল, তো ওর অনেকগুলো ডি অরবিটাল ফাঁকাই থাকে এবং কোঅর্ডিনেশন নাম্বারও ইনক্রিজ করার জায়গা আছে। এখানে কোঅর্ডিনেশন নাম্বার মাত্র 4 হয়ে আছে, সালফার তো 6 পর্যন্ত যেতেই পারে। তাই এরা এই লোন পেয়ার দিয়ে, সরি BF3-র সাথে উল্টো রিয়াকশন, আমি ভুল বললাম। BF3-র সাথে যেটা হয়, সালফারের তো লোন পেয়ার আছে, এই যে লক্ষ্য করো এটা সালফারের লোন পেয়ার। ও সেই লোন পেয়ার দিয়ে BF3 এর যে ভ্যাকান্ট অরবিটাল, বোরনে পিজেড অরবিটাল ফাঁকা আছে 2pz, সেখানেও ইলেকট্রনকে ডোনেট করে, করে এরকমের একটা কোঅর্ডিনেট বন্ড তৈরি করে এই যে এরকম ভাবে। তো এখানে ও লুইস অ্যাসিড হিসেবে কাজ করে, সরি লোন পেয়ার ডোনেট করেছে, লুইস বেস হিসেবে কাজ করে। হ্যাঁ সরি, এটা লুইস বেস হিসেবে কাজ করে। আবার এরকমও রিয়াকশন আমরা দেখেছিলাম যে SF4 এর সাথে যদি তুমি F মাইনাস কে রিয়াক্ট করো, 2F মাইনাস কে রিয়াক্ট করো, যেটা তখন বলতে চাইছিলাম যে ওর কোঅর্ডিনেশন নাম্বার 4 আছে, তো এটা ইনক্রিজ করতে পারে, করে ও SF6 2- এরকম একটা কম্পাউন্ড তৈরি করে, কমপ্লেক্স তৈরি করে। তো এখানে ও ফ্লুরিনের কাছ থেকে লোন পেয়ার নেয়। যেহেতু লোন পেয়ার নেয়, তাই এখানে ও লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তো এই রিয়াকশন গুলো আমরা দেখেছিলাম। আজকে আরেকটা রিয়াকশন দেখে নিই ওর ক্ষেত্রে, সেটাও লিখছি। এটা মুছে দিলাম, এটা আগের দিন তো বলেই দিয়েছিলাম। আরেকটা রিয়াকশন দেখো ওর ক্ষেত্রে, দেখবে SF4 একে যদি তুমি জলের সাথে রিয়াকশন করো, দেখবে রিয়াকশন হয়। এই রিয়াকশন হওয়া মানে এটাকে বলবো হাইড্রোলাইসিস। আমরা যেমন গ্রুপ 15 এর কম্পাউন্ড গুলোর হাইড্রোলাইসিস পড়েছিলাম, বলেছিলাম যে তারা হাইড্রোলাইসিস হয়, এখানেও হাইড্রোলাইসিস হয়। তবে এর হাইড্রোলাইসিসের একটা সমস্যা কি, সাথে যে ফ্লুরিন আছে, দেখবে ফ্লুরিনের কিন্তু ডি অরবিটাল নেই। ফলে জল যখন হাইড্রোলাইসিস করে, জলের যে লোন পেয়ার, এই লোন পেয়ারের নিউক্লিওফিলিক অ্যাটাক ফ্লুরিনে হয় না, হয় কোথায় গিয়ে, হয় তোমার সালফারে গিয়ে। তো এটা লিখে রাখবে যে হাইড্রোলাইসিস যখন হয় তখন ফ্লুরিন পার্টিসিপেট করে নাকি সালফার পার্টিসিপেট করে। তো বলবে যে সালফার পার্টিসিপেট করে, কারণ সালফারের ডি অরবিটাল ফাঁকা আছে। তো জলের কাছ থেকে আমি আর মেকানিজমে গেলাম না, বই খুললে হয়তো পেয়ে যাবে, বা গ্রুপ 15-এ যেমন ভাবে পড়েছিলাম সেরকম ভাবেই মেকানিজমটা আছে। লোন পেয়ার ডোনেট করবে সালফারকে, করে হাইড্রোলাইসিস হবে, হয়ে গিয়ে আমরা প্রোডাক্ট যেটা পাবো, ব্যালেন্স করছি না, HF তৈরি করে দেয় আর সালফার ডাইঅক্সাইড তৈরি করে দেয়। তো এই হাইড্রোলাইসিসটা ইম্পর্টেন্ট, হাইড্রোলাইসিসটা তোমরা পড়ে নিও। ওকে, এবার এই সব গেল হচ্ছে তোমার টেট্রাহ্যালাইডস। একই রকম ভাবে এদের হেক্সাহ্যালাইডও হয়। হেক্সাহ্যালাইড মানে কি, ওরা 6 জনকে নেয়।
যেমন উদাহরণ দিই, ধরো সালফার যদি ফ্লুরিন 6 জনকে নেয় SF6 তৈরি করবে। তারপরে সেলিনিয়ামও এরকম হেক্সাফ্লোরাইড তৈরি করতে পারে। শুধু একটা কথা বলে দিই যে হেক্সা হ্যালাইড যখন তৈরি হবে, তো এরা তো হাই অক্সিডেশন স্টেটে গেছে। আমি কথাটা আগেও বলেছিলাম, হাই অক্সিডেশন স্টেট কারা প্রেফার করে? এর সাথে যে এলিমেন্টরা যুক্ত থাকে তাদের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু হাই হতে হয়। মাত্র দুটো এলিমেন্ট আছে যারা 6 কোঅর্ডিনেশনকে প্রেফার করে, ফ্লুরিন আর অক্সিজেন। এ বাদ দিয়ে বাকিরা কিন্তু জেনারেলি প্রেফার করে না। আমি তোমাদের দেখিয়েছিলাম যে কারো কারো ক্ষেত্রে হয়তো ক্লোরিন প্রেফার করতে পারে, আর বাকি হেভিয়ারদের ক্ষেত্রে তো এরা প্রেফার করে না, এরা জেনারেলি ফ্লুরিনটাই প্রেফার করে। তাহলে এটাও নোট করে রেখে দিও যে হেক্সা হ্যালাইড এদের হাই অক্সিডেশন স্টেটটা ফ্লুরিনরাই প্রেফার করে, বাকিরা স্টেবিলিটি পায় না। এবং আমি যদি সালফার, সেলিনিয়াম, টেলুরিয়াম এদের হেক্সাহ্যালাইড ফর্মেশনের টেন্ডেন্সি দেখি, দেখা গেছে যে সালফার যত সহজে হেক্সাহ্যালাইড ফর্ম করে বাকিরা অত সহজে করে না। অর্থাৎ এদের তিনজনের, এই যে সালফার হেক্সাফ্লোরাইড, সেলেনিয়াম হেক্সাফ্লোরাইড, টেলিনিয়াম হেক্সাফ্লোরাইড, এদের স্টেবিলিটির এই হচ্ছে একটা অর্ডার। SF4 সব থেকে বেশি স্টেবল, তারপর সেলিনিয়াম, তারপর টেলুরিয়াম। এর কারণটা ওরা জানতে চায়। এর কারণটা কেউ বলতে পারবে? আমার এই যে হেক্সা হ্যালাইড গুলো আছে এদের স্টেবিলিটি অর্ডারটা এরকম কেন? এর কারণটা যদি বলো কেউ, কেউ একজন ট্রাই করো, এর কারণ কি? হ্যাঁ, দীপ্ত বলছে ডি অরবিটাল। না দীপ্ত, ডি অরবিটাল আমি বলবো না, কারণ ডি অরবিটাল সবারই আছে। সালফারে যদি ডি অরবিটাল থাকে, সেলিনিয়ামে তো ডেফিনেটলি আছে, টেলুরিয়ামেরও আছে। অনিতা বলছে ডাউন দা গ্রুপ। ডাউন দা গ্রুপে কি প্রবলেম হয় সেটা বলো, মানে ওটাই আমি জানতে চাইছি যে ডাউন দা গ্রুপে কি প্রবলেম দাঁড়াচ্ছে। কাজী বলছে বন্ড পোলারিটি, বন্ড পোলারিটি এখানে ফ্যাক্টর নয়। অংশিতা বলছে সাইজ, রিপালশন। এখানে যেটা বলছো সেটা ঠিকই বলছো, সাইজটাই এখানে ফ্যাক্টর। সাইজটা এখানে ফ্যাক্টর বলতে কি, স্টেরিক ইন্টারাকশনটা এখানে ফ্যাক্টর। হুম, তোমরা এখানে বলে দিও যে সালফার এখানে ছোট, তো এখানে অনেকগুলো যদিও একসাথেই বলা উচিত, শুধু সাইজ বলবো না। এখানে তোমরা বলবে যে সালফার প্রথমত স্মল সাইজ, স্মল সাইজ হওয়ার জন্য সালফার এবং ফ্লুরিনের যে বন্ড লেন্থ, এই বন্ড লেন্থটা পারমিট করে যে এদের মধ্যে 6টা ফ্লুরিনের জন্য যতটুকু স্টেরিক হিন্ড্রান্স হয়, স্টেরিক হিন্ড্রান্সকে এই শর্ট বন্ড লেন্থটা, বন্ড এনার্জি হাই, তো এই বন্ড এনার্জিটাকে স্টেবল রাখে। বাকিদের ক্ষেত্রে যেহেতু সেলিনিয়াম সাইজে বড় হওয়ার জন্য সেলিনিয়াম ফ্লুরিন বন্ড স্ট্রেংথ কিন্তু কম। এমনিতেই সাইজ বড় হয়ে গেছে মানে রিপালশন বেড়েছে আর বন্ড লেন্থ বেড়েছে, তো এই জন্য এই বন্ডগুলো খুব স্টেবল নয়, ইফেক্টিভ ওভারল্যাপিং হয় না, তার জন্য এরা আনস্টেবল। তাহলে লিখে নাও এর স্টেবিলিটি অর্ডারটা এরকম। আর এখানে আরেকটা জিনিস নোট করে রেখে দিও, এই যে হেক্সাহ্যালাইড কিন্তু না ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কেউই প্রেফার করে না। ওকে, জাস্ট এটা নোট করে রাখো, একমাত্র ফ্লুরিনই হেক্সাহ্যালাইডকে প্রেফার করে। না এটাকে হয়ে গেলে বলো, আমি তাহলে মুছে দিই। হয়ে গেলে ডান বলবে। হয়েছে, ওকে। এবার নেক্সট একটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে আচ্ছা বলতে পারবে কেউ SF6 এই কম্পাউন্ডটা হাইড্রোলাইসিস হবে না হবে না? এটা প্রথম নেক্সট প্রশ্ন আমার। এর হাইড্রোলাইসিস হবে না হবে না, এবং যদি না হয় তাহলে কেন হবে না? উত্তর দিও। অনয়িতা, SF6 অ্যাকচুয়ালি কি, যেহেতু সালফারটা ছোট, তাই ছোট হওয়ার জন্য ওদের স্টেরিক হিন্ড্রান্সটা এই সাইজটা মিনিমাইজ করে রাখে। যদি এও আকারে বড় হতো তবে স্টেরিক হিন্ড্রান্সটা এফেক্ট ফেলতো। আচ্ছা, অ্যামিলিয়া উত্তর দিয়েছে যে না, এর হাইড্রোলাইসিস হওয়ার কথা নয়। এর হাইড্রোলাইসিস না, অনন্যা, ডি অরবিটাল তো আছে, সালফারে কিন্তু ডি অরবিটাল আছে, ফলে ডি অরবিটাল লজিক না। যে হাইড্রোলাইসিস হবে না এটা ঠিক কথা, তোমরা যে লিখেছো হাইড্রোলাইসিস হবে না এটা ঠিক, কিন্তু কারণ ডি অরবিটাল নয়, ডি অরবিটাল আছে সালফারের কাছে, ডি অরবিটাল প্রবলেম নয়। প্রবলেম হচ্ছে সালফার যেহেতু ছোট, প্রবলেম এটাই, সালফার যেহেতু ছোট, তো ছোট হওয়ার জন্য এর চারদিকে যে ফ্লুরিন গুলো 6জন ঘিরে আছে, মনে করো 6টা ফ্লুরিন এভাবে ঘিরে আছে, তো 6টা ফ্লুরিন তো জায়গা দখল করেছে অনেকটা। দখল করার পরে এরা ফাঁকা জায়গা রাখে না। হাইড্রোলাইসিস হতে গেলে জলকে সালফারের সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক করতে হবে, তো
সালফার ফাঁকা জায়গাটাই দেয় না, ফ্লুরিনরা একে ঘিরে রাখে। ফলে জল জল তার লোন পেয়ার দিয়ে সালফারের সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক করতেই পারে না। সোজা কথা ধরে নাও জায়গা নেই, নিউক্লিওফিলিক অ্যাটাক করার জন্য যে জায়গা, সেই জায়গাটা নেই, ফ্লুরিন অকুপাই করে রাখে। আর ফ্লুরিনের তো ডি অরবিটাল নেই, ওই জন্য এর হাইড্রোলাইসিস হয় না। উত্তরটা এটাই লিখবে। তাহলে উত্তরটা সাজাবে কিভাবে? স্টেরিক হিন্ড্রান্স বলতে পারো। স্টেরিক হিন্ড্রান্সটা এইভাবে বলো যে ফ্লুরিন তো 6টা আছে, সালফারের আকার ছোট, ফলে এরা সালফারের সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক জলের হতে দেয় না, সালফারকে ঘিরে রাখে, এইটুকু বলবে। তার জন্য হাইড্রোলাইসিস হয় না, এটা মেন কারণ। তাহলে আমি যদি এবার বাকিদের ক্ষেত্রে বলি, সাপোজ ACF6 এবং TeF6, তাহলে এবার বলো তো এদের দুইজনের ক্ষেত্রে কি হাইড্রোলাইসিস হয়? এটা উত্তর দাও। সালফার ফ্লোরাইড হাইড্রোলাইসিস করছে না, হেক্সাফ্লোরাইড। বাকি দুজনের ক্ষেত্রে দেখবে টেন্ডেন্সিটা ইনক্রিজ করে, এদের ক্ষেত্রে আবার হয়। কারণ টেলুরিয়ামের সাইজ, টেলুরিয়ামে যদি আসি, টেলুরিয়ামের সাইজ কিন্তু বড়। টেলুরিয়াম বড় হওয়ার জন্য কি হচ্ছে, ফ্লুরিন গুলো এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, তখন জল জায়গা পায়। তো এটাই কারণ যে টেলুরিয়াম যেহেতু বড়, তাহলে লাইনটা এরকম ভাবে লিখবে, টেলুরিয়াম যেহেতু বড়, ওর কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ করার সুযোগ আছে। ওকে, এইটুকু মেনশন করো যে টেলুরিয়াম যেহেতু আকারে বড়, তাই কোঅর্ডিনেশন নাম্বার ইনক্রিজ করার সুযোগ আছে। ফ্লুরিন গুলো পুরো টেলুরিয়ামকে ঘিরে রাখতে পারে না, তাই জলের নিউক্লিওফিলিক অ্যাটাক টেলুরিয়ামের সাথে ঘটে, তাই হাইড্রোলাইসিস হয়ে যায়। বোঝা গেল জিনিসটা? তো এই জায়গাটুকু তোমাদের এখান থেকে পড়ে নিতে হবে, হাইড্রোলাইসিস কার হয় কার হয় না। তাহলে এটা হয়ে গেলে বলো, আমি এটা মুছে দিলাম। মুছে এবার আলাদা করে আমরা অক্সিজেন, ওজোন এগুলো নিয়ে একটু স্টাডি করব। স্টাডি বলতে সবই জানা আছে, শুধু এবার তোমরা পড়বে, যে পয়েন্টগুলো হাইলাইট করবো সেই পয়েন্টগুলোকে মুছে দিলাম আমি এটা। আচ্ছা চলো ফার্স্ট স্টার্ট করি হচ্ছে অক্সিজেন। দেখবে এর আগেও আমরা গ্রুপ 15 যখন পড়েছিলাম, সেখানে নাইট্রোজেনের কিছু অ্যানোমালাস বিহেভিয়ার পড়তে হয়েছিল, মানে অস্বাভাবিক আচরণ, তার কারণ। এখানেও অক্সিজেনের অ্যানোমালাস বিহেভিয়ার তোমাকে পড়তে হবে, তার কারণ। কেউ একবার রিপিট করবে? নাইট্রোজেনের মেইনলি অ্যানোমালাস বিহেভিয়ার আমরা 2-3টে পয়েন্টের জন্য বলেছিলাম হয়, সেই পয়েন্টগুলো কি কি ছিল কেউ বলো? যে কোনো জিনিসেরই যখনই দেখবে যে কোনো গ্রুপের প্রথম এলিমেন্টটা অস্বাভাবিক আচরণ দেখায়, তার কারণ মেইনলি 2-3টে কারণই হয়। হ্যাঁ, আমি জানতে চাইছি নাইট্রোজেনের ক্ষেত্রে পয়েন্টগুলো কি কি ছিল। কাজী বলেছে একটা পয়েন্ট ছিল স্মল সাইজ, সাইজ ছিল একটা কারণ, গুড আনসার, সাইজ একটা কারণ। 2 নম্বর কারণ কি ছিল? 2 নম্বর কারণ ছিল, না ট্রিপল বন্ডটা কারণ ছিল না, এটা বলতে হতো যে সাইজটা ছোট, ডি অরবিটাল নেই, নিজেরা নিজেদের মধ্যে মাল্টিপল বন্ড ফর্ম করতে পারে, ইলেকট্রোনেগেটিভিটি হাই, এইগুলো কিন্তু কারণ ছিল। ডি অরবিটালে না থাকা, সাইজ ছোট হওয়া, ইলেকট্রোনেগেটিভিটি হাই, আর চয়ন একটা উল্লেখ করেছে হাফ ফিল্ড, হ্যাঁ এটাও একটা কারণ, হাফ ফিল্ড। এইসব কারণগুলোর জন্য নাইট্রোজেন বাকি যে এলিমেন্ট গুলো আছে, ফসফরাস বলো আর্সেনিক বলো, এদের থেকে আলাদা বিহেভিয়ার দেখাতো। অক্সিজেনও সেম কারণের জন্যই, একই রকম কারণ, অন্য কোনো কারণ নেই। এরও ইলেকট্রোনেগেটিভিটি হাই, সাইজ ছোট, ডি অরবিটাল নেই, যদিও হাফ ফিলটা ওর ক্ষেত্রে খাটবে না, কিন্তু বাকি 3টে কারণ খাটবে। তাহলে এই 3টে কারণ লিখে নাও, যে অক্সিজেন যে অস্বাভাবিক আচরণ দেখায় তার এখানে 3খানা কারণ আছে, এই কারণগুলো লিখে নাও। এর জন্য ও আলাদা আলাদা প্রপার্টি দেখায় বাকিদের তুলনায়, এবং সেই প্রপার্টি গুলো কি কি সেটাও মুখস্থ রাখতে হবে। কি কি মুখস্থ আমি হাইলাইট করে দিচ্ছি, কোন পয়েন্টগুলো মুখস্থ করতে হবে। তোমরা আগে 3টে কারণ নোট করেছো, সেটা বলো যে হ্যাঁ নোট করা শেষ, তারপর আমি বলছি অক্সিজেনের অস্বাভাবিক আচরণ কোনগুলো তোমরা পড়বে। হয়েছে সবার? এবার তাকাও, তাহলে অক্সিজেনের কোনগুলো পড়বে দেখো। ফার্স্ট পয়েন্ট যেটা পড়বে, দেখবে বলা আছে 2 নম্বরটা দীপঙ্কর জিজ্ঞেস করছে, 2 নম্বরটা হচ্ছে ডি অরবিটালে না থাকা। অক্সিজেনের ডি অরবিটাল নেই, এটা কারণ। বুঝতে পেরেছো? অক্সিজেনের ডি অরবিটাল নেই। ওকে, এবার দেখো কারণ, এবার কি 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 প্রপার্টি ও বাকিদের থেকে আলাদা শো করছে। প্রথমটা হচ্ছে দেখবে ফিজিক্যাল নেচার, অক্সিজেন কিন্তু গ্যাস, বাকি যতগুলো মৌল আছে সালফার থেকে শুরু করে তারা সবাই সলিড। প্রথম পয়েন্ট এটাই হাইলাইট করো, লেখো সবাই।
অক্সিজেন গ্যাস, বাকিরা সবাই সলিড। ফার্স্ট পয়েন্ট। এর কারণটা কি উল্লেখ করবে বলো, এর কারণটা বলো, যে অক্সিজেন সলিড থাকছে, গ্যাস থাকছে, বাকিরা সলিড থাকছে, কি কারণে? কেউ এটার জন্য কি লজিক? আচ্ছা আমি বলে দিচ্ছি, শোনো। দেখবে অক্সিজেন ইলেকট্রোনেগেটিভিটি এখানে ঠিক বলবো না আমি, এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে এদের ফরমেশনটা। অক্সিজেন যদিও ঘুরে ফিরে সাইজ ছোট, এইসব ব্যাপারগুলোই আসবে। ভ্যান রস ফোর্স বলবে যে অক্সিজেন তো ডায়াটমিক ফর্মে থাকে, এই তো কারণ। অক্সিজেন ডায়াটমিক কেন? কারণ অক্সিজেন অক্সিজেন বন্ড হয়, এদের মধ্যে যে পিপাই পিপাই বন্ড, এই বন্ডটা স্টেবল বন্ড, তার জন্য অক্সিজেন ডায়াটমিক। আর ডায়াটমিক জন্যই গ্যাস। বাকিদের ক্ষেত্রে কোন ফর্মে থাকে বাকিরা? বলি তো দিয়েছিলাম, ওদের অ্যাটমিক স্টেটটা S8 ফর্মে থাকে। আটটা মিলে পাকার্ড ফর্ম করে, PUCKERED, পাকার্ড ফর্ম তৈরি করে। সালফারও আটটা থাকে, সেলিনিয়ামও আটটা থাকে, এই কারণে ওরা সলিড ও গ্যাস। তাহলে ফার্স্ট পয়েন্ট লিখে রাখো, অক্সিজেন গ্যাস, বাকিরা সবাই সলিড। অক্সিজেন যেহেতু ডায়াটমিক ফর্মে থাকে, বাকিরা এরকম ভাবে আটটা অ্যাটমকে মিলে ল্যাটিস ফর্ম করে। ওকে, তারপরে যে প্রপার্টি গুলো আসতে পারে সেটা আমি উল্লেখ করছি। অক্সিডেশন স্টেট নিয়ে অ্যানোমেলি আছে। অক্সিজেন বলেই দিয়েছিলাম অক্সিডেশন স্টেট, আজকে আর বলবো না। অক্সিজেন তো ম্যাক্সিমাম শো করতে পারে +2 পর্যন্ত, -2 থেকে +2 পর্যন্ত শো করে, এর বাইরে যায় না। +1, +1/2 এইসব অনেক কিছু দেখিয়েছিল। বাকিরা কিন্তু সালফার দেখবে +4, +6 অব্দি শো করতে পারে। তাহলে এটা একটা ব্যতিক্রম। এর যদি কারণটা জানতে চাও, এটা ডি অরবিটাল না থাকা। অক্সিজেনে যেহেতু ডি অরবিটাল নেই, তাই অক্সিজেন ডি অরবিটাল না থাকার কারণে কখনো +2 এর উপরে শো করবে না। বাকিদের ডি অরবিটাল আছে, বাকিরা +4, +6 এগুলো শো করতে পারে। নাও 2 নম্বর পয়েন্ট, এটা লেখো। আচ্ছা, চয়ন একটা কথা বলেছে, অক্সিজেন প্যারাম্যাগনেটিক। হ্যাঁ চয়ন, অক্সিজেন তো প্যারাম্যাগনেটিক, বাকিরা কি? এটা একটা ভালো কোশ্চেন করেছো। হ্যাঁ অক্সিজেন প্যারাম্যাগনেটিক, বাকিরা কি? এখানে একটা কথা একটু বলে দিই আমি। চয়ন যেহেতু উল্লেখই করলো, আমি এটা মুছে দিলাম, মুছে চয়নের পয়েন্টটা হাইলাইট করি। যদি কখনো তোমাদের ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে স্টাডি করতে দেয়, সেটা অক্সিজেন এবং সালফারের মধ্যেই দেয়, বাকিদেরও একই রকমই থাকে। তোমরা জানো যে অক্সিজেনে যদি এমো ডায়াগ্রাম আমরা করি, তাহলে অক্সিজেনের লাস্ট যেটা পাই স্টার 2px, পাই স্টার 2py তে একটা একটা করে ইলেকট্রন থাকে, অর্থাৎ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। অক্সিজেনকে বলি প্যারাম্যাগনেটিক। সালফার বলো, এরা সবাই S8, সেলিনিয়াম S8 এই ফর্মে থাকে। তো এদের কারো কাছে কোনো আনপেয়ার ইলেকট্রন থাকে না, সবাই পেয়ার। তো এরা সবাই ডায়াম্যাগনেটিক। তাহলে জাস্ট এটা নোট করো, অক্সিজেন প্যারাম্যাগনেটিক, সালফার এরা ডায়াম্যাগনেটিক। কিন্তু সালফার সম্পর্কে একটা কথা বলি, এই যে S8 দেখছো, S8 কিন্তু সলিড ফর্মে থাকছে। এই সলিড ফর্মকে পরে সালফারে যখন আমরা অ্যালোট্রপি দেখবো, তখন বলবো এই সালফারকে যদি তোমরা হিট করো, এই হিটে সালফার বিভিন্ন রকম ফর্মে যায়। তো ওই ক্ষেত্রে দেখবে সালফার এক সময় গ্যাসিয়াস ফর্ম তৈরি করে। সেই গ্যাসিয়াস ফর্মে কিন্তু সালফার আর ডায়াম্যাগনেটিক থাকে না, এটা হয়ে যায় প্যারাম্যাগনেটিক। তাহলে এই পয়েন্টটা এখানে স্টার্ট দাও, স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি। কি পয়েন্ট? যে সালফার সলিড ফর্মে ডায়াম্যাগনেটিক, কিন্তু ওকে হিট করো গ্যাস হয়ে যায়, গ্যাস ফর্মে ও প্যারাম্যাগনেটিক নেচার পায়। কেউ এর কারণটা গেস করতে পারবে কি কারণে? হ্যাঁ, S2 ইন গ্যাস। অনহিতা বলো, S2 ইন গ্যাস এটা প্যারাম্যাগনেটিক কেন হয়? আমি এটার কারণেই জানতে চাইছি যে বাকিরা প্যারাম্যাগনেটিক কি করে হচ্ছে, তার কি কারণ? আচ্ছা চলো আমি হিন্টস দিচ্ছি, তোমরা বলো তো। অক্সিজেন কেন প্যারাম্যাগনেটিক? কারণ অক্সিজেন তো ডায়াটমিক, ডায়াটমিকে যদি তুমি এমও করো, অক্সাইড ফর্ম না, ডায়াটমিকে যদি এমও করো, ওই যে বলেছিলাম যে ওদের ওদের যে পাই স্টার 2px আর পাই স্টার 2py, ওর এমও করলে তো পরিষ্কার একটা করে আনপেয়ার স্প্রিং থাকে, তার জন্য। সিমিলারলি সালফারকে তুমি যদি হিট করো, এই যে আটটা আছে, আটটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ওরা S2 ফর্ম করে, মলিকুলার সালফার S2। এই S2টা গ্যাস। S2 যদি তুমি এমো ডায়াগ্রাম করতে পারো, যদি এমো ডায়াগ্রামটা কমপ্লিকেটেড হবে, এর এমো ডায়াগ্রাম একেবারে অক্সিজেনের এমো ডায়াগ্রামের মতন, O2 মতন।
S2 ফর্ম করেছে, তো এর এমো ডায়াগ্রাম O2 এর মতন। এরও তুমি দেখবে পাইস্টার 3px, পাইস্টার 3px, পাইস্টার 3py তে একটা একটা করে আম্পায়ার স্পিন থাকে অক্সিজেনের মতন। ওই জন্য তখন ওকে আমরা প্যারাম্যাগনেটিক বলি। তাহলে এই পয়েন্টটা হাইলাইট করো, স্টার্ট দাও, হ্যান্ড আউটে লিখে রাখো। কি লিখে রাখবে? যে O2 যেহেতু প্যারাম্যাগনেটিক আনপেয়ার স্পিন থাকার জন্য, S4 আর P4 এর মতন ডায়াগ্রাম কিভাবে করে না, এসিড তো ওই যে ওরকম ভাবে ক্রাউন স্ট্রাকচার তৈরি করে, দেখিয়েছিলাম না, এই এরকম ক্রাউন স্ট্রাকচার তৈরি করে। অ্যাকচুয়ালি সালফার 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 বন্ড করে গেছে, আর এরকম পাকার স্ট্রাকচার কেন পায়? ওরা ওদের মধ্যে রিপালশন গুলোকে মিনিমাইজ করার জন্য ওরা এরকম স্ট্রাকচারটা ধরে। আচ্ছা, এই পয়েন্টটা আরেকবার বলছি, আমি কথাটা আরেকবার বলে দিই। তোমরা বলবে যে সালফার যদি হিট করো এসিডটা ভেঙে যায়, পাকার স্ট্রাকচার ভেঙে যায়, কারণ এই যে এতগুলো বন্ড করেছে এদের কিন্তু বন্ড এনার্জি আছে একটা। তো এই বন্ড এনার্জির বেশি এনার্জি দিয়ে যদি হিট করো তাহলে এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে একদম অক্সিজেনের মতো বিহেভিয়ার দেখায়, তখন ওরা S2 ফর্ম তৈরি করে ফেলে। S2 ফর্মের মলিকুলার ডায়াগ্রাম দেখবে, সেখানে পাইস্টার 3px, পাইস্টার 3px, পাইস্টার 3py তে একটা একটা করে ইলেকট্রন থাকে, তাই দুটো আনপেয়ার স্পিন থাকার জন্য এরা প্যারাম্যাগনেটিক হয়ে যায়। সালফারের ওপর হিটের এফেক্টটা আছে, হ্যাঁ, পরে আমরা আসছি আবার। আমি তাহলে এই পেজটা ডিলিট করলাম, নেক্সট আসি। তাহলে এই যে অ্যানোমেলি, এই অ্যানোমেলি গুলো পড়ে নেবে। আরো দু একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে দেখবে পাই বন্ড তৈরি করা। অক্সিজেন যেমন নিজেদের মধ্যে পাই বন্ড তৈরি করতে পারে, বাকিরা পারে না। আরেকটা হায়ার অ্যাটমিক নাম্বারের এমো ডায়াগ্রাম তোমাদের নেই সিলেবাসে, তোমরা পারবেও না করতে, ওগুলো জটিল হবে খুব, ওগুলো করার চেষ্টা করে লাভ নেই, ছেড়ে দাও ওগুলো। না, নেক্সট পয়েন্ট তাহলে এটা হাইলাইট করো যে অক্সিজেন নিজেদের মধ্যে মাল্টিপল বন্ড করে, বাকিরা পারে না, এটা লিখে নাও। আর না পারার কারণ বলবে ওই একই, যে কি বলবো, সাইজ, সাইজটা ছোট বলে পাই বন্ডটা পারমিট করে। লাস্ট হচ্ছে অক্সিজেন যেহেতু হাই ইলেকট্রোনেগেটিভিটি শো করে, ওর যে হাইড্রাইড দেখবে H2O, এরা নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে খুব ইজিলি, তার জন্য এরা লিকুইড। অথচ বাকি যত হাইড্রাইড আছে H2S, এরা কিন্তু কেউ হাইড্রোজেন বন্ড ফর্ম করে না, ফলে বাকিরা লিকুইড নয়, দেখবে বাকিরা গ্যাস। তাহলে এটাও একটা ব্যতিক্রম। তাহলে অক্সিজেনের হাইড্রাইডরা লিকুইড ডিউ টু হাইড্রোজেন বন্ড, আর বাকি হাইড্রাইডরা কারো ক্ষেত্রে হাইড্রোজেন বন্ড নেই, ফলে বাকি সবাই গ্যাস। এই ছিল আমার অ্যানোমেলাস বিহেভিয়ার গুলো। তাহলে এটা নোট করা হয়েছে সবার। এবার আমি নেক্সট পয়েন্ট গুলো যাই, কি কি তোমরা এখান থেকে মুখস্থ করবে। আচ্ছা, নেক্সট তোমরা ডাইঅক্সিজেন প্রিপারেশন, ডাইঅক্সিজেন প্রিপারেশন পড়বে বই থেকে। কোনটা কোনটা পড়বে দেখবে, আমি মেনশন করছি, যেগুলো মেনশন করছি ওগুলো লিখবে, বইতে প্রচুর আছে, এত মুখস্থ করা সম্ভব নয় কিন্তু। এখন হয়তো মুখস্থ করে ফেলবে, পরে যাবে ভুলে, অতএব যেটা যেটা মেনশন করছি সেটা সেটা করবে। তোমরা দেখবে লেড নাইট্রেটকে হিট করে অক্সিজেন প্রিপেয়ার করা আছে। লেড নাইট্রেটকে হিট করেছে, হিট করে এরকম বানিয়েছে PbO প্লাস নাইট্রোজেন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, এই রিয়াকশনটা মুখস্থ করবে। এখানে একটা প্রশ্ন দেয়, এই যে PbO দেখছো, PbOর একটা বিশেষ নাম আছে, একে বলে হচ্ছে লিথার্জ, LITHARGE। তো এটা একটা MCQ তে আসতে পারে যে PbOর নাম লিথার্জ, লিথার্জ কি জিনিস, এটা একটা প্রসেস। আর কি কি প্রসেস আছে তোমরা এটা জানো, KClO3 এই প্রিপারেশনটা তোমাদের জানা আছে, একে হিট করলেও অক্সিজেন প্রিপেয়ার হয়, KCl তৈরি হয়, অক্সিজেন তৈরি হয়, ব্যালেন্সটা করছি না, এটা দেখবে। আরেকটা আছে পারক্সাইড থেকেও প্রিপেয়ার হয়, সেটাও ইম্পর্টেন্ট, দেখবে বেরিয়াম পারক্সাইড করা আছে, একে হিট করা আছে, বেরিয়াম অক্সাইড প্রডিউস হয়েছে, অক্সিজেন প্রডিউস হয়েছে, এই তিনটে রিয়াকশন এখান থেকে পড়ে নিও। এদের মধ্যে এই যে রিয়াকশনটা দেখছো না পটাশিয়াম ক্লোরেট থেকে, এটা কিন্তু অক্সিজেনের ল্যাবরেটরি প্রিপারেশন, এটাও লিখে নাও, এটা অক্সিজেনের ল্যাবরেটরি প্রিপারেশন হলো। এই তিনটের বেশি আর তোমার পড়ার দরকার নেই, ব্যাস এ কটাই। তাহলে তিনটি রিয়াকশন পড়ে নেবে বই থেকে। নেক্সট যেটা পড়বে দেখবে অক্সিজেনের কিছু প্রপার্টি লেখা আছে বইতে। তো প্রপার্টি খুব বেশি নেই, দু একটা প্রপার্টি একটু দেখে নেবে, ওই ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক ওই জায়গাগুলো একটু পড়লেই হবে, আর এক্সট্রা কিছু দরকার নেই এখান থেকে লেখা। ওকে, তাহলে না এইটুকু লেখা হয়ে গেলে বলো, আমি নেক্সট যাই। লেখা হলে ডান বলো। ওকে, আচ্ছা নেক্সট
নেক্সট অক্সিজেনের আমরা এবার কেমিক্যাল প্রপার্টিতে যাই। লেখো, হেডিং করো কেমিক্যাল প্রপার্টি। অক্সিজেনের কেমিক্যাল প্রপার্টিও খুব সহজ, বুঝতেই পারছো অক্সিজেনের রিয়াকশন তো সহজই হওয়ার কথা। কেমিক্যাল প্রপার্টি মানে অক্সিজেনের সাথে রিয়াকশন। আচ্ছা, কোন কোন রিয়াকশন পড়বে বলে দিচ্ছি কেমিক্যাল প্রপার্টিতে। কেমিক্যাল প্রপার্টিতে দেখবে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এদের সাথে, এই মেটালগুলোর সাথে অক্সিজেনের রিয়াকশন করা আছে। তোমাদের জানা থাকবে যে অক্সিজেনের সাথে রিয়াকশন মানেই এরা করেসপন্ডিং অক্সাইড তৈরি করে। যেমন ম্যাগনেসিয়াম একটাই অক্সিজেন তৈরি করে, অক্সাইড। অক্সিজেনের সাথে একটাই কম্পাউন্ড তৈরি করে, সেটা হচ্ছে অক্সাইড। তুমি যদি সোডিয়াম যাও, প্রশ্নটা এরকম ভাবে আসে, সোডিয়াম যে যদি যাও, যদিও এটা 11-এ ছিল, সোডিয়াম কিন্তু অক্সিজেনের সাথে যেমন অক্সাইড তৈরি করতে পারে, সোডিয়াম আবার অক্সিজেনের সাথে পারক্সাইডও তৈরি করতে পারে। তাহলে এই জায়গাটা একটু ভালো করে পড়ে নিও যে কারা শুধু অক্সাইড করে, কারা পারক্সাইড করে। প্রয়োজনে ক্লাস 11-এ বই খুলবে। হ্যাঁ, যেমন পটাশিয়াম সুপার অক্সাইড করতে পারে, প্রয়োজনে 11-এ বই খুলবে, খুলে এই যে অক্সাইড, সুপার অক্সাইড, পারক্সাইড কারা কারা পারে সেটা 11-এ বই থেকে পড়বে। ওটা আমি আর ডিসকাস করব না। এবং কি কারণে পারে সেটা 11-এ বইতে লেখা ছিল। তবে এখানে যে হ্যান্ডআউটটা বানাবে সেটা কিন্তু 11-এ বইটা খুলে সেখান থেকে এটা নোট করে রাখবে যে কারা কারা কি তৈরি করতে পারে। তোমাদের এই জায়গাটা মনে আছে না ভুলে গেছো একটু বলো তো? এই যে অক্সাইড কারা পারে, পারক্সাইড, সুপার অক্সাইড কারা কারা পারে এবং কি কারণে পারে সেটা কি মনে আছে না ভুলে গেছো? মনে আছে, ওকে। তাহলে ওই জায়গাটা 11 থেকে দেখে নেবে, আমি এটা বলছি না এখানে। ওকে, আচ্ছা। তারপরে কিছু কিছু নন মেটাল আছে। শ্রেয়া, শ্রেয়া কারণটা কি? এখানে দেখবে হার্ড সফটের ব্যাপার বলা আছে। হ্যাঁ, স্যাপ প্রিন্সিপাল দিয়ে কারণটা বলা আছে, HSAB। অক্সাইড মানে O2 মাইনাস, পারক্সাইড মানে O2 মাইনাস, সুপার অক্সাইড মানে হচ্ছে ও, সুপার অক্সাইড মানে কি O2 মাইনাস। তো এদের ক্ষেত্রে সাইজ, চার্জ, ডেনসিটি ব্যাপার আছে। এদেরকে আমরা হার্ড সফট এইভাবে ভাগ করেছিলাম। তো ওই জন্য লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদেরও একটা হার্ড সফটের ব্যাপার আছে। এইবার বই খুললে বুঝতে পারবে, আমি আর বলছি না, সময় লেগে যাবে অনেক। এটা হার্ড সফট অ্যাসিড বেস দিয়ে আমরা এটা ব্যাখ্যা করেছিলাম 11-এ। ওটা তোমরা ওখান থেকে পড়বে। ওকে, আচ্ছা। নেক্সট যাই। নেক্সট যেটা পড়বে ছোট্ট ছোট্ট দেখবে নন মেটালের সাথে কিছু রিয়াকশন করা আছে, যেমন নাইট্রোজেন রিয়াকশন গুলো বলবো না, সালফারের সাথে রিয়াকশন, কার্বনের সাথে রিয়াকশন, ফসফরাসের সাথে রিয়াকশন। এই চারটা তোমাদেরকে পড়তে হবে, কিন্তু সবই ঘুরে ফিরে ওই একই, অক্সাইড অক্সাইড ফর্ম করে এরা। এই কটা এখান থেকে পড়বে। যেটা খুব ইম্পর্টেন্ট এখানকার সেটা হচ্ছে দেখবে অ্যামোনিয়ার সাথে রিয়াকশনটাও তোমাদের জানা, অ্যামোনিয়ার সাথে অক্সিজেনের রিয়াকশন করা আছে। দেখবে প্রডিউস করা হয় নাইট্রোজেন অক্সাইড প্লাস জল। এই প্রসেসটা মুখস্থ করে রাখবে। এবং কি কি ক্যাটালিস্ট এখানে ইউজ হয়, প্রসেসটার নাম কি, সেই নামটাও পড়বে। আচ্ছা, কেউ বলতে পারবে এখানে এই প্রসেসটা একটা বিশেষ রিয়াকশনের একটা স্টেপ, সেটা কি? দেখি মনে আছে কিনা দেখে নিই। দেখবে আমরা গ্রুপ 15-এ নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন করেছিলাম। নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন কোন প্রসেসে জানো? ওসওয়াল্ড প্রসেসে। হ্যাঁ, ঠিক লিখেছে। ওসওয়াল্ড প্রসেসে নাইট্রিক অ্যাসিড প্রিপারেশন লিখেছিলাম। সেই নাইট্রিক অ্যাসিড প্রিপারেশনের এটা একটা স্টেপ। ওকে, তাহলে জাস্ট লিখে রাখো, ওসওয়াল্ড প্রিপারেশনে, নাইট্রিক অ্যাসিড প্রিপারেশনে যে ওসওয়াল্ড প্রসেস তার এটা একটা স্টেপ ছিল। এই স্টেপে আমরা একটা ক্যাটালিস্ট ইউজ করতাম। কেউ বলতে পারবে কি ক্যাটালিস্ট ইউজ করতাম? বাহ, বলার সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছে। শতরূপা বলছে প্ল্যাটিনাম ক্যাটালিস্ট ইউজ করতাম এখানে। ঠিক শতরূপা। তো জাস্ট এই রিয়াকশনটা লিখে রাখবে। এইদিকে আর কিছু দরকার নেই। এরপরে একটা আছে, সেটা হচ্ছে অক্সিজেনের আরেকটা ইম্পর্টেন্ট রিয়াকশন, যেটা যদিও ওজনে গিয়ে পড়বো, সেটা হচ্ছে অক্সিজেনকে ওজনে কনভার্ট করা যায়। এই অক্সিজেন টু ওজন কনভার্সনটা পড়বে, খুব খুব ইম্পর্টেন্ট। স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিলাম। এই কনভার্সনটা নিজেরা পড়ে নিও, বইতে দেখবে লেখা আছে, খুব ছোট্ট করে লেখা আছে, একটা ইলেকট্রিক ডিসচার্জের মাধ্যমে তৈরি করা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে নিজেরা পড়ে নিও, হ্যান্ডআউটে লিখে রাখো, অক্সিজেন টু ওজন কনভার্সন, এটা নিজেরা পড়বে। এরপরে চলে যাও অক্সিজেনের ইউজ। অক্সিজেনের ইউজ নিয়ে আর বলছি না, অক্সিজেনের প্রচুর ইউজ আছে, সেই ইউজটা তোমরা পড়ে নেবে, 3-4টা ইউজ পড়বে। আর অক্সিজেনের আইডেন্টিফিকেশন পড়বে। অক্সিজেনের কয়েকটা আইডেন্টিফিকেশন আছে, কেউ আমাকে 2-1টা আইডেন্টিফিকেশন একটু বলো।
দেখি তোমাদের কি কি আইডেন্টিফিকেশন জানা আছে। কেউ? কোন আইডিয়া বলো অক্সিজেনের আইডেন্টিফিকেশন? কালারলেস এনো, হ্যাঁ কালারলেস এনোর সাথে কি বলো? অক্সিজেনে যদিও অনেকগুলো আইডেন্টিফিকেশন আছে, একটা তো ছোটবেলায় পড়েছো যে অক্সিজেন তো নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, এটা একটা। তো এটা আমাদের ছোটবেলায় তোমরা এরকম পড়েছিলে যে একটা এরকম গ্যাস জার নিলাম, গ্যাস জারের ভেতরে অক্সিজেন গ্যাস নিলাম, তারপরে একটা দেশটায় কাঠি নিলাম, সেই কাঠিটা যদি আমরা জাস্ট জ্বালিয়ে দিয়ে নেভাই, ধরো বারুদের একটা কাঠি আছে, তোমরা এটা জানো, যে কাঠিটাকে যদি এর ভেতরে ঢুকিয়ে দাও দেখবে ও আবার জ্বলে যায়। তো অক্সিজেন গ্যাস ওকে এই কাজটা করতে সাহায্য করে। হ্যাঁ, অ্যামেলিয়া লিখেছে, এটা একটা, এটা ছোটবেলায় পড়েছো। আর যদি কেমিক্যাল রিয়াকশন বলি, তোমরা অনেকে লিখেইছো এখানে, সেটা হচ্ছে ও নাইট্রিক অক্সাইড কিন্তু কালারলেস, ওর সাথে দেখবে অক্সিজেনকে রিয়াকশন করবে, ওরা ব্রাউন নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস প্রডিউস করে, রেডিশ ব্রাউন। তো এটা ওর একটা আইডেন্টিফিকেশন। আরেকটা আইডেন্টিফিকেশন আছে, সেটা বইতে আছে কিনা জানি না, সেটাও পড়বে তোমরা, দেখবে পাইরোগ্যালেট বলে একটা সলিউশনের কথা বলা আছে, বেসিক পাইরোগ্যালেট সলিউশন। ওই পাইরোগ্যালেট সলিউশন যদি অক্সিজেনকে অ্যাবজর্ব করে, এই সলিউশনটা পাইরোগ্যালেট অক্সিজেনকে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে ওর পুরো সলিউশনটাও ব্রাউন হয়ে যায়। তো এটাও অক্সিজেনের আইডেন্টিফিকেশন। এই তিনটে আইডেন্টিফিকেশন পড়বে, আর ওর ইউজটা নিজেরা পড়ে নেবে, ইউজ আর আমি বলছি না, ইউজ তো জাস্ট বই থেকে পড়লেই হবে। আচ্ছা, এই গেল অক্সিজেনের এখানে ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি। আচ্ছা, এইদিকে তোমার আর এক্সট্রা কিছু পড়ার দরকার নেই। হুম, তোমাদের কাছে যদি বই থাকে তোমরা বইতেও মার্ক করে ফেলতে পারো। আর যে জিনিসটা পড়বে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড লাইম ওয়াটার মিল কি করে, চয়ন লিখেছে, ওটা তো কার্বন ডাইঅক্সাইডের আইডেন্টিফিকেশন। আচ্ছা, এবার যেটা পড়তে হবে, এই যে আমরা অনেক অক্সাইডের নাম বলেছি, এটা আসে পরীক্ষায়, শুধু নামগুলো পড়বে যেটা যেটা বলছি। ওকে, এই যে অক্সাইড, বিভিন্ন রকম অক্সাইড অক্সিজেন ফর্ম করে, ওই অক্সাইডের নেচার গুলো কিরকম হয় তার এক্সাম্পল গুলো ডেফিনেটলি পড়তে হবে, ডেফিনেটলি। ভালো করে বুঝে নিও কথাটা কিরকম। মনে করো নাইট্রোজেন একটা অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ম্যাগনেসিয়ামের অক্সাইড মানে ম্যাগনেসিয়ামের সাথে অক্সাইড করে ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের অক্সাইড আছে অ্যালুমিনা, এরকম বহু অক্সাইড আছে। টিনের অক্সাইড আছে SnO2 SnO, এরকম বহু অক্সাইড আছে। জল। এইবার এই অক্সাইড গুলোকে, এটা কিন্তু স্টার টু দি পাই ইনফিনিটি, বারে বারে বলছি, পরীক্ষায় দেখবে প্রশ্ন দিয়ে দেবে, একটা অক্সাইড দিয়ে বলবে এটা কেমন ধরনের অক্সাইড, তো ওই জন্য আমি এটাকে মুখস্থই করতে বলবো তোমাদেরকে। তো এই যে অক্সাইড গুলো আছে, এই অক্সাইড গুলো কোনটা কি নেচারের অক্সাইড সেটা মুখস্থ করতে হবে। যেমন প্রথম দুটো ধরো, এই প্রথম দুটো বলো তো কি অক্সাইড, অ্যাসিডিক না বেসিক অক্সাইড? এই অক্সাইড দুটো কি অক্সাইড, অ্যাসিডিক না বেসিক অক্সাইড? না, প্রথম দুটো কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড, এই দুটো পরিষ্কার অ্যাসিডিক অক্সাইড। হ্যাঁ, কারণ তোমরা এদের সাথে জলের রিয়াকশন করে দাও দেখবে অ্যাসিড তৈরি হয়ে যাবে। ইভেন সালফার ডাইঅক্সাইড অ্যাসিডিক অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড কি রকম, বেসিক অক্সাইড। তাহলে কোনটা অ্যাসিড কোনটা বেসিক মুখস্থ করবে। কেউ বলতে পারবে অ্যালুমিনা, টিন অক্সাইড, এরা কিরকম অক্সাইড, এই যে এরা কিরকম অক্সাইড, চলো কেউ বলো। অ্যাম্ফোটেরিক। বিশেষ করে অ্যাসিডিক আর বেসিক নিয়ে প্রবলেম হয় না, এগুলো সবাই পারে করতে। কিন্তু অ্যাম্ফোটেরিক কারা কারা, এই সবগুলো লিস্ট বানিয়ে বানিয়ে মুখস্থ করবে কারা কারা অ্যাম্ফোটেরিক। অ্যালুমিনা, টিনের এই অক্সাইড, টিনের অক্সাইড, ইভেন জেড এর অক্সাইড, তারপরে আরো আছে বোধহয় লেড অক্সাইড, এরা সবাই হচ্ছে অ্যাম্ফোটেরিক, মানে বাংলায় বলে উভধর্মী। ওকে, বুঝতে পারলে? আর এই যে জল লিখেছি, এরকম আরো কিছু অক্সাইড আছে, জল, তারপরে N2O, তারপরে আছে NO, কার্বন মনোক্সাইড, এরা কিন্তু সবাই নিউট্রাল অক্সাইড। তো আমার এখানে সাজেশনটা হচ্ছে কারা কারা নিউট্রাল, কারা কারা অ্যাসিডিক বেসিক, সবগুলো মুখস্থ করবে তোমরা, না হলে পরীক্ষার সময় কিন্তু গন্ডগোল হবে। হয়েছে? আরেকটা স্পেশাল অক্সাইডের নাম বলি, তাহলে অনেকগুলো অক্সাইড হলো এখানে, অলরেডি তোমার 4টা অক্সাইড হয়ে গেল। কি কি, অ্যাসিডিক, বেসিক, নিউট্রাল, আরেকটা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড। আরেকটা অক্সাইড হয়, যদি এটা আমরা সলিড স্টেটে পড়ে ফেলেছিলাম, সেটাও একটু বলে দিচ্ছি কি পড়েছিলাম। দেখো,
আমরা এই যে অক্সাইডটা, সাপোজ Fe3O4, এই অক্সাইডটা এসো, এই অক্সাইডের নাম আছে, এটাকে বলে ফেরোসোফেরিক অক্সাইড। আমরা স্পাইনাল নাম শুনেছিলাম, স্পাইনাল, ইনভার্স স্পাইনাল, মনে পড়ে তোমাদের? স্পাইনাল, ইনভার্স স্পাইনাল। বলো তো এই কম্পাউন্ডটা নর্মাল স্পাইনাল না ইনভার্স স্পাইনাল? দেখি উত্তর কি পাই। অ্যান্সার করো। হ্যাঁ, এটা নর্মাল স্পাইনাল নাকি ইনভার্স স্পাইনাল? হ্যাঁ, শ্রেয়া বলেছে এটা নর্মাল স্পাইনাল নয়, এটা হচ্ছে ইনভার্স স্পাইনাল, কারণ এই স্ট্রাকচারটা নর্মাল স্পাইনালের উল্টো হয়, তাই এটা ইনভার্স স্পাইনাল। এটা ভুলে গেলে সলিডটা আবার রিপিট করবে, পড়বে সলিডটা। আচ্ছা, এবার যেটা বলতে চাইছিলাম, যে তোমরা জানো যে এর মধ্যে এ দুটো জিনিসের মিক্সচার, তো একে আমরা ওই জন্য মিক্সড অক্সাইড বলি। এর মধ্যে দেখবে FeO আছে, আবার আছে Fe2O3। এটা ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, এই দুটো অক্সাইডের মিক্সচার, ওই জন্য একে আমরা নাম দেই মিক্সড অক্সাইড। এটাও তোমরা পড়বে, যে দু চারটা এরকম মিক্সড অক্সাইডের নাম মুখস্থ করবে। আরো আছে রেড লেড বলে একটা কম্পাউন্ড আছে, Pb3O4, এটা আমরা পড়েছিলাম, রেড লেড। একেও তুমি দেখবে এও PbO2 আর PbO, যদিও কম্পোজিশনটা একটু আলাদা কিন্তু, হ্যাঁ, PbO2 আর PbO এর কম্পোজিশনটা এরকম ভাবে থাকে, তার জন্যই ফর্মুলা এটা। তো এটাও মুখস্থ করবে, এটাও একটা মিক্সড অক্সাইডের এক্সাম্পল। আরো আছে ম্যাঙ্গানিজের একটা এক্সাম্পল আছে Mn3O4, এটাও MnO2, এটাও MnO2, আর দুটো MnO এর মিক্সচার। এই এক্সাম্পল গুলো মুখস্থ করা উচিত, মিক্সড অক্সাইডের এক্সাম্পল গুলো। তো এই মোটামুটি তোমাদের অক্সাইড সম্পর্কে ধারণা। আর এখান থেকে এক্সট্রা কিছু পড়ার দরকার পড়বে না, এগুলো বাকি বইতে যা আছে স্কিপ করে যাবে, এক্সট্রা দরকার নেই। আরো কিছু হয়তো থাকতে পারে, সাব অক্সাইড থাকতে পারে, ওগুলো অত লাগবে না। আর পার অক্সাইড, সুপার অক্সাইড তো তোমরা অলরেডি জানো, ওগুলো নিজেরা পড়ে নেবে। আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। হয়ে গেলে বলো হয়েছে কিনা। মুছলাম, হ্যাঁ, ডান। এবার আমরা চলে যাই, ওজনে চলে আসি। ওজনে কি কি পড়বে? প্রথম তো ওজনের প্রিপারেশন, এটার বলছি না, যেটা অক্সিজেন টু ওজন প্রিপারেশন ছিল সেটাই এই প্রিপারেশন, ওকে, এটা পড়বে। আচ্ছা, তারপরে যেটা পড়বে সেটা হচ্ছে ওজনের স্ট্রাকচারটা পড়বে। এগুলো আমি বলছি না, জাস্ট খাতায় লিখে রাখো পয়েন্ট, যেটা যেটা পড়তে বলছি। তোমরা স্ট্রাকচার করতে গিয়ে দেখবে ওজনের এই রকম স্ট্রাকচার আছে, ওজনের এরকম স্ট্রাকচার আছে, এরকম একটা স্ট্রাকচার হয় যার মধ্যে এরকম রেজোনেন্স আছে, রেজোনেন্সের ফলে এরকম হয়, এটা ডাবল বন্ড, এটা মাইনাস, এটা প্লাস, তারপরে এরকম একটা হাইব্রিড স্ট্রাকচার ওর বানানো যায়, ডট 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 ও ও, এরকম একটা হাইব্রিড স্ট্রাকচার বানানো যায়, ডেল পজিটিভ, ডেল নেগেটিভ, ডেল নেগেটিভ। তো ওজনের স্ট্রাকচারটা একটু মুখস্থ করবে, হাইব্রিডাইজেশন কি, এইসব ব্যাপার স্যাপার আমি আর এগুলো রিপিট করছি না, এগুলো জানবে কোনটার হাইব্রিডাইজেশন কি, এটা নিজেরা একটু পড়ে নেবে ওজনের স্ট্রাকচারটা। স্ট্রাকচার পড়ার পরে ওর প্রপার্টি পড়বে, ওর ফিজিক্যাল প্রপার্টি পড়বে। দেখবে ফিজিক্যাল প্রপার্টির মধ্যে ওর বন্ড কি, কোনটা কি, এইসব করা আছে, অক্সিজেনের চেয়েও ভারী না হালকা, এইসব জিনিস লেখা আছে, প্যারা না ডায়া, এগুলো আর বলছি না, এগুলো নিজেরা পড়ে নিতে পারবে, ফিজিক্যাল প্রপার্টিটা পড়বে। এবার কেমিক্যাল প্রপার্টিতে কোন কোন রিয়াকশন পড়বে সেটা আমি মেনশন করে দিচ্ছি। কেমিক্যাল প্রপার্টিতে এর কেমিক্যাল প্রপার্টি কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে, আমি বলেও দেবো কোন প্রশ্নটা আসে। দেখো, ফার্স্ট কেমিক্যাল প্রপার্টি যেটা, যে বলতো ওজোন অক্সিজেনের চেয়ে কেমিক্যালি বেশি রিয়াক্টিভ না কম রিয়াক্টিভ? চলো অ্যান্সার করো, রিপ্লাই করবে। তোমরা কি জানো যে ওজোন অক্সিজেনের চেয়ে বেশি রিয়াক্টিভ হবে নাকি কম রিয়াক্টিভ হবে? অনহিতা বলছে, রৌনক বলছে বেশি রিয়াক্টিভ হবে। তোমরা জানো একটা তথ্য, ডেফিনেটলি বেশি, কম তো নয়। কেন কম নয়, বেশি কেন, কি কারণে বেশি, কেউ বলতে পারবে? হ্যাঁ, চয়ন বলেছে ন্যাসেন্ট অক্সিজেন দেয়। দেখবে ওজোনকে তুমি যদি স্লাইটলি হিট করো, এ ভেঙে গিয়ে অক্সিজেন আর ন্যাসেন্ট অক্সিজেন দেয়, বাংলা একে বলি জায়মান অক্সিজেন দেয়। এই জায়মান অক্সিজেন তৈরি করার জন্য এ খুব স্ট্রংলি রিয়াক্ট করে। ইভেন এই যে ফ্লুরিন আছে, ফ্লুরিন কিন্তু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। পৃথিবীতে যত এলিমেন্টস আছে তাদের মধ্যে ফ্লুরিনের ঠিক পরেই হচ্ছে ওজোনের জায়গা।
ওজনের অক্সিডাইজিং প্রপার্টি ফ্লুরিনের ঠিক পরেই, কারণ ও সহজেই ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে। এই পয়েন্টটাও নোট করে রাখো যে এর অক্সিডাইজিং প্রপার্টি খুব হাই। এবার ওর কয়েকটা রিয়াকশন তোমাদেরকে দেখাই, কোন কোন রিয়াকশন পড়বে। দেখবে বইতে লেড সালফাইড এর সাথে ওজনের রিয়াকশন করা আছে, দেখবে করা আছে এরকম লেড সালফেট প্লাস অক্সিজেন, মুখস্থ করবে, এটা আসবে পরীক্ষায়। ফেরাস সালফেটের সাথে রিয়াকশন আছে, রিয়াকশনটা লিখছি না, একই রিয়াকশন, পড়বে বই থেকে। পটাশিয়াম আয়োডাইডের রিয়াকশন আছে, এটা বই থেকে পড়বে। সালফার ডাইঅক্সাইডের সাথে ওজন, এটা পড়বে। আর বাকি আরো কিছু আছে বইতে, আর দরকার হবে না, এই কটা রিয়াকশন বই থেকে পড়ে নেবে। এগুলো সবই হচ্ছে ওজনের সাথে এদের রিয়াকশন, আর বাকি কিছু লাগবে না। আরেকটা রিয়াকশন খুব খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখবে বইটা আছে এরকম, পয়েন্টটা এরকম লেখা থাকবে, ট্রেইলিং অফ মার্কারি, TRAILING, ট্রেইলিং অফ মার্কারি। পরীক্ষায় এরকম লিখবে ট্রেইলিং অফ মার্কারি কি, কারো জানা আছে ট্রেইলিং অফ মার্কারি কি? তোমরা বললে আমি তারপর বলবো ট্রেইলিং অফ মার্কারি কি। কেউ? চলো রেসপন্স করো। বলছে যে ট্র্যাক, চাপ, ফেলে, আচ্ছা অনন্যা কিছু একটা বলেছে, মার্কারি রিলেটেড, মার্কারি তার মোবিলিটি হারায়। মানে অ্যাকচুয়ালি কি হয় তোমরা জানো যে পারদ এ কিন্তু লিকুইড, কোনো জিনিসের উপর ছেড়ে দেবে একটা সারফেসের উপর, দেখবে ও মুভ করে, কারণ মার্কারি লিকুইড, লিকুইডরা মুভ করে, ওর মোবিলিটি আছে। একে তুমি যেই ওজনের সাথে রিয়াকশন করবে, দেখবে রিয়াকশন করে এরা এরকম একটা কম্পাউন্ড তৈরি করবে, এই G2O, মার্কিউরাস অক্সাইড ফর্ম করে, প্লাস অক্সিজেন গ্যাস ফর্ম করে। এই যে অক্সাইডটা, এই অক্সাইড কিন্তু লিকুইড নয়, এটা হয়ে যায় সলিড। তাহলে ঘটনাটা তোমরা দেখবে কি, যে মার্কারি লিকুইড ছিল, মোবিলিটি ছিল, ওজনের সাথে রিয়াকশন করে সলিড ফর্ম করে। মার্কারির এই যে মোবিলিটিটা লস হয়ে যাওয়া, এই লস হয়ে যাওয়ার ঘটনাটাকে বলে ট্রেইলিং অফ মার্কারি। এটাও পরীক্ষায় আসে, এটা মুখস্থ করবে রিয়াকশন সমেত। হয়েছে? আরেকটা রিয়াকশন ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিলভার, ধাতব সিলভার, মেটালিক সিলভার। এই মেটালিক সিলভার দেখবে চকচক করে, রূপা তো, এর সাথে ওজন রিয়াকশন করবে, ওজন রিয়াকশন করলে এও মার্কারির মতো সিলভারের অক্সাইড ফর্ম করে আর অক্সিজেন ফর্ম করে। এই অক্সাইড কিন্তু এই সিলভারের মতো এত চকচকে নয়। এখানে যে প্রশ্নটা আসে বলে কি, যে মার্কারি সরি ওজনের প্রেজেন্সে সিলভার তার যে মেটালিক লাস্টার, মানে ওর যে ধাতব ঔজ্জ্বল্য, সেটা ও লস করে যায়। এর কারণটা জানতে চায়, কি কারণ? উত্তর তখন হবে যে এরকম অক্সাইড ফর্ম করে, এই অক্সাইডটার নেচারটা সিলভারের মতো নয়, তাই ও ওর যে মেটালিক প্রপার্টি সেটা লস করে যায়। এই প্রশ্নটাও এখান থেকে তোমরা পড়বে না, এটুকু নোট ডাউন হলে বলো, আমি মুছে দিই। হয়েছে? ওকে, ডান। আচ্ছা, নেক্সট আর যেটা পড়বে সেটা হচ্ছে দেখবে ওজনের ক্লোরিনের মতন ওর ব্লিচিং প্রপার্টি আছে, বুঝলে? ওর ব্লিচিং প্রপার্টি আছে, এটাও লিখে নাও যে ওর ব্লিচিং প্রপার্টি আছে। সেই ব্লিচিং প্রপার্টিটা কিসের জন্য, এটাও বই থেকে পড়বে, আর ডিসকাস করব না, কারণ এটা পারবে বই থেকে পড়লেই। তারপরে ওজনের আরেকটা বিশেষ রিয়াকশন আছে, সেটা তোমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়েছিলে, যে আমরা যদি এরকম আনস্যাচুরেটেড কম্পাউন্ডের সাথে ওজনের রিয়াকশন করি, তাহলে ওরা ওজোনাইড ফর্ম করে। এটাও তোমরা জানো, অর্গানিকে প্রচুর পড়েছি, এটা নিয়ে আর বলবো না ডিটেইলসে, এটাও নিজেরা পড়বে। তো এই ছিল মোটামুটি ওজনের কেমিক্যাল প্রপার্টি, মানে ওর রিয়াকশন। নেক্সট তো বুঝতেই পারছো ওর ইউজও পড়তে হবে, ইউজ আর বলছি না, নিজেরা পড়ে নিও। আচ্ছা, শ্রেয়া বলছে ব্লিচিং প্রপার্টি মানে কি? ব্লিচিং প্রপার্টি মানে ব্যাপারটা তো বুঝতে এরকম, মনে করো একটা রঙিন তোমার জিনিস আছে, সাপোজ একটা লিটমাস পেপারকেই ধরি না, সাপোজ একটা লিটমাস পেপার রঙিন, এই লিটমাস পেপারকে তুমি ওজনের মধ্য দিয়ে পাস করে দাও, দেখবে ওর রং নষ্ট হয়ে যাবে, ও কালারলেস হয়ে যাবে। এই কালারলেস করাটাকে আমরা বলি ব্লিচিং প্রপার্টি। মনে করো রঙিন জামা কাপড় আছে, রঙিন জামা কাপড়কে ওজনের মধ্যে ডুবিয়ে রেখে দাও, দেখবে ওর রং নষ্ট হয়ে যাবে। ও ন্যাসেন্ট অক্সিজেন আছে, তো ন্যাসেন্ট অক্সিজেন এই কাণ্ডটা করে, বুঝলে?
ওই রংগুলোকে ও অক্সিডাইজ করে তাড়িয়ে দেয়, এটা ওর ব্লিচিং প্রপার্টি। এই ব্লিচিং প্রপার্টি ক্লোরিনেরও আছে, সালফার ডাইঅক্সাইডেরও আছে, সেটা আমরা একটু পরেই যাব। তো ওজনেরও আছে। প্রশ্নটা এরকম আসে যে ওজন ব্লিচিং প্রপার্টি কিসের জন্য দেয়, বলতে হবে তোমাকে জায়মান অক্সিজেনের জন্য দেয়। ন্যাসেন্ট অক্সিজেন আছে, তার জন্য ব্লিচিং প্রপার্টিটা শো করে। ওকে, আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে ওজনের ইউজটা নিজেরা পড়ে নিও, আর ওর আইডেন্টিফিকেশনটাও নিজেরা পড়ে নিও, বইতে আছে, সেটাও দেখে নেবে নিজেরা আইডেন্টিফিকেশন। এই গেল মোটামুটি আমাদের ওজন। তো ওজনের নোট ডাউনটা হয়ে গেলে এবার আমরা লাস্ট সেকশনে যাই, সালফার ডাইঅক্সাইড নিয়ে পড়লেই এই চ্যাপ্টার কমপ্লিট। নেক্সট চলে আসছি, চলো সালফার ডাইঅক্সাইডে চলে আসছি। সালফার ডাইঅক্সাইড কিন্তু, সালফার ডাইঅক্সাইড কেন বলছি, আগে শুধু সালফার নিয়ে বলছি, তারপরে সালফার ডাইঅক্সাইডে যাই। নাও সালফার, সালফার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রশ্ন আসবে এখান থেকে অনেক। প্রথমত ওর ফিজিক্যাল প্রপার্টি স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও, ফিজিক্যাল প্রপার্টিটা স্টার টু দি পাওয়ার ইনফিনিটি পড়তেই হবে তোমাকে। আচ্ছা, তার আগে দেখবে বইতে না সালফারে কিছু, আমরা তো অ্যালোট্রপস পড়েছিলাম, সালফারের অনেকগুলো অ্যালোট্রপস এর কথা বলা আছে, যে আলফা সালফার বা রম্বিক সালফার, মোনোক্লিনিক সালফার, এরকম লেখা আছে কতগুলো কথা, রম্বিক সালফার, মোনোক্লিনিক সালফার। তো এই প্রপার্টি গুলো একটু দেখে নেবে, কোন সালফারের প্রপার্টি কিরকম, কোন সালফার কি ফর্মে থাকে, আলফা সালফার কোনটা, বিটা সালফার কোনটা, এই জায়গাগুলো বই খুলে পড়বে, এবং প্রত্যেকের ফিজিক্যাল প্রপার্টি পড়বে। এগুলো নিয়ে আমি ডিসকাস করছি না, এটা বইতে পরিষ্কার করে লেখা আছে, এটা পড়লেই বুঝতে পারবে, বোঝানোর জায়গাও এখানে কম। একটু তাড়াতাড়ি স্কিপ করি, এগুলো নিজেরা একটু পড়বে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু পড়ে নিও, সেটা হচ্ছে আমার মনে হয় বইতে থাকার কথা, কিছু কিছু সালফার কিন্তু আবার S6 ফর্মেও থাকে, আমরা তো S8 ফর্ম বলেছিলাম, কিছু কিছু সালফার S6 ফর্মে থাকে। এই S6 ফর্মে যে সালফারটা থাকে তাদের নাম কি, এটা অনেক সময় জানতে চায়। কেউ বলতে পারবে সালফারের একটা ফর্ম আছে S6 ফর্ম, সেটার নামটা কি? কেউ? অ্যাঙ্গেলস, হ্যাঁ, মানে সাইক্লোসালফার বলে একটা সালফার হয়, ওই সালফারটা S6 ফর্মে থাকে। আরো দেখতে হবে, হ্যাঁ, আমার পরিষ্কার মনে নেই, আমি গেছি ভুলে, থাকে। আর বেশিরভাগ তো সবাই S8 ফর্মই থাকে। তো S6 ফর্মে কে থাকে তার নামটা একটু বই থেকে করে লিখে নোট ডাউন করে রাখবে। শ্রেয়স বলছে রম্বিক, আচ্ছা তাহলে হতে পারে, আমার ঠিক জানা নেই যে রম্বিকরাই কিনা, হতে পারে, একটু দেখবে নিজেরা একটু। আচ্ছা চলো নেক্সট যাই, তাহলে এটা একটু নোট করে রাখো। এরপরে চলে যাও এর প্রপার্টি। এর প্রপার্টি কিন্তু স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দেবো আমি। কেন ইনফিনিটি দেবো, এখান থেকে এমসিকিউ আসবে। কি কি প্রপার্টি পড়বে শোনো ভালো করে, দেখবে সালফাররা একটা অর্গানিক সলভেন্ট হয়, একটা অর্গানিক সলভেন্ট আছে, যে সলভেন্টে ওরা সলেবল। সেটা কোন সলভেন্ট, সেটা CS2। এই পয়েন্টটা স্টার দাও, তোমরা লিখে নাও যে সালফাররা CS2 তে সলেবল, কিন্তু ওয়াটারে ইনসলেবল। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষা আসবে। ফার্স্ট পয়েন্ট এটা নোট ডাউন করো। ওকে, তাহলে কি পয়েন্ট নোট ডাউন করলাম, যে সালফাররা জলে ইনসলেবল, সালফার ডাইঅক্সাইডে সলেবল হলো। আচ্ছা, তারপরে বিভিন্ন যে সালফার গুলো আছে, রম্বিক, মনোক্লিনিক, এই সালফার গুলো কোনটা কোন ফর্মে থাকে, মানে KS6, যেটা একটু আগে বললাম, KS6 ফর্মে থাকছে, KS8 ফর্মে থাকছে, এই নাম সহকারে এটা মুখস্থ করবে। মনে করো রম্বিক সালফার কোন ফর্মে থাকছে, মনোক্লিনিকরা কোন ফর্মে থাকছে, এবং যদি পারো তাদের স্ট্রাকচার গুলো কিরকম সেটাও মনে রাখতে পারলে ভালো হয়। যদিও কাজটা খুব একটা সহজ হবে না, বই খুলে দেখবে যে কারো স্ট্রাকচার এরকম ক্রাউনের মতো, কারো স্ট্রাকচার এরকম বোটের মতন, এইসব দেখবে করা আছে। ওগুলো যদি পারো একটু মনে রেখে দিও, যদিও মনে রাখাটা কঠিন কাজ। না, এই জায়গাটা হয়ে গেলে বলো, আমি এই জায়গাটা মুছে দিচ্ছি। হয়েছে সবার? আমি মুছে দিলাম। আচ্ছা, তারপরে সালফারের কেমিক্যাল প্রপার্টিজে যাই। কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আছে অনেক কিছু, এত ডিটেলসে আমরা পড়তে যাব না। আমরা মেইনলি সালফার ডাইঅক্সাইডটা নিয়ে স্টাডি করব, বাকিগুলো নিয়ে আর দরকার নেই তোমাদের স্টাডি করা। তোমরা জাস্ট লিখে নাও সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইডে কিছু কিছু
পয়েন্ট আছে আমি বলে দিচ্ছি, ওগুলোই পড়বে, বাকিগুলো দরকার হবে না। প্রথমে সালফার ডাইঅক্সাইডের প্রিপারেশনে যাও, ফার্স্ট ওর প্রিপারেশন করতে হবে। প্রিপারেশন বইতে অনেকগুলোই পাবে, তার মধ্যে আমার মনে হয় এই প্রিপারেশন দুটো পড়লেই হবে। একটা দেখবে এরকম লেখা থাকবে FeS2 প্লাস O2, এরা মিলে তৈরি করে Fe2O3 প্লাস সালফার ডাইঅক্সাইড। এই রিয়াকশনটা একটু পড়বে, এটা ফার্স্ট রিয়াকশন। তারপর দেখবে এই রিয়াকশনটাও বইতে থাকার কথা, কপার প্লাস H2SO4, এরা রিয়াকশন করে তৈরি করে কপার সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল। এই দুটো প্রিপারেশন পড়লেই হবে, এখান থেকে এক্সট্রা কিছু দরকার নেই আর। এই দুটো প্রিপারেশন নোট করো জাস্ট। হয়েছে সবার লেখা? এটা সালফার ডাইঅক্সাইডের প্রিপারেশন বললাম, হলো? আচ্ছা, এরপরে সালফার ডাইঅক্সাইডের প্রপার্টিজে যাবে। প্রপার্টিজে 3-4টা প্রপার্টি লেখা থাকতে পারে, এর প্রপার্টি আমি বলছি না, প্রপার্টি নিজেরা পড়ে নিও। তোমরা ডিরেক্ট চলে যাও সালফার ডাইঅক্সাইডের রিয়াকশনে। রিয়াকশন স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি, প্রচুর ইম্পর্টেন্ট রিয়াকশন সালফার ডাইঅক্সাইড দেখায়, যেগুলো পরীক্ষায় আসতে পারে। প্রথম যেটা, সেটা হচ্ছে দেখবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে সালফার ডাইঅক্সাইডের রিয়াকশন করা আছে। পরপর দুটো রিয়াকশন এখানে আছে। প্রথম রিয়াকশনটা এরকম, রিয়াকশনটাকে স্টার্ট দাও। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সালফার ডাইঅক্সাইডের সাথে রিয়াকশন করে ক্যালসিয়াম সালফাইড ফর্ম করে প্লাস জল ফর্ম করে। এবার এই যে ক্যালসিয়াম সালফাইড দেখছো, এর মধ্যে যদি আমরা অতিরিক্ত সালফার ডাইঅক্সাইড পাস করি, তাহলে ও ক্যালসিয়াম বাইসালফাইড তৈরি করে। এখানে প্রশ্নটা কিভাবে আসে সেটাও বলে দিই। বলে যে স্বচ্ছ চুন জলের মধ্যে যদি সালফার ডাইঅক্সাইড চালনা করি, যেমনটা কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পড়েছিলে সেম, সালফার ডাইঅক্সাইড পাস করি, তাহলে স্বচ্ছ চুন জল প্রথমে ঘোলা হয়ে যায়, তারপরে যদি অতিরিক্ত পাস করো তাহলে সেটা আবার স্বচ্ছ হয়ে যায়। এই যে তার কারণ দুটো রিয়াকশনের জন্য। এই জায়গাটা কার্বন ডাইঅক্সাইড সেম অবজারভেশন দিচ্ছিল, তোমরা এই জায়গাটা মুখস্থ করবে, এটা ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করো। হয়ে গেলে ডান বলো, আমি নেক্সট যাচ্ছি। হয়েছে সবার? ডান। তাহলে এখানকার প্রশ্নটা বুঝতে পারলে যে কার্বন ডাইঅক্সাইড যদি আমরা চালনা করি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে চুন জলের মধ্য দিয়ে, তাহলে জল ঘোলা হয়ে যায়, অতিরিক্ত চালনা করলে আবার স্বচ্ছ হয়ে যায়। সেম অবজারভেশন কিন্তু সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে। তাই তোমরা সবসময় কার্বন ডাইঅক্সাইডের আইডেন্টিফিকেশন বললে এই রিয়াকশনটা দেয়া যাবে না কিন্তু, কারণ দুজন একই অবজারভেশন দেখায়। আচ্ছা, নেক্সট যে রিয়াকশনটা পড়বে সেটা হচ্ছে দেখবে হ্যালোজেনদের সাথে সালফার ডাইঅক্সাইডের রিয়াকশন আছে। দেখবে এই রিয়াকশনটা বইতে আছে X2 প্লাস জল প্লাস সালফার ডাইঅক্সাইড। ওরা এরকম HX তৈরি করে, এক্সটা যে হ্যালোজেন নেবে তার উপরে তার অ্যাসিডটা তৈরি হয়, প্লাস H2SO4 তৈরি হয়। এই হ্যালোজেনটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, বা আয়োডিন হতে পারে, ফ্লুরিন বাদ দিয়ে। এই রিয়াকশনটাও বই থেকে পড়বে, চলো লিখে নাও এটা, এটা ইম্পর্টেন্ট। না হয়েছে লেখা এটা? আচ্ছা, নেক্সট যাই। নেক্সট দেখো ফেরিক ক্লোরাইডের সাথে রিয়াকশন লেখা আছে একটা, ফেরিক ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস জল। দেখবে তৈরি করা আছে ফেরাস ক্লোরাইড প্লাস HCl প্লাস H2SO4। এই রিয়াকশন গুলোতে একটা জিনিস লক্ষ্য করবে, যেমন এখানে যদি যাই সালফার, লক্ষ্য করো এখানে অক্সিডেশন স্টেট +4, আমাদের মিউট নেই অনেকের। যেটা বলছিলাম কি, যে সালফার এখানে আছে +4 স্টেটে, ও এখান থেকে চলে যায় +6 স্টেটে। তার মানে নিজের অক্সিডেশন নম্বরটা কি করেছে দেখেছো? অক্সিডেশন নম্বরটা ওরা ইনক্রিজ করেছে। ঠিক, অক্সিডেশন নম্বর যদি ইনক্রিজ করে, নিজে অক্সিডাইজ হয়েছে, তাহলে সালফার ডাইঅক্সাইড এখানে রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তাহলে এই পয়েন্টটা লিখে নাও যে সালফার ডাইঅক্সাইড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। আচ্ছা, চয়ন বলছে শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি ওয়েট করছি, আনস্টেবল দেখাচ্ছে তো। শোনা গেলে বলবে যে শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে? দেখো তো, শোনা গেলে একটু কনফার্ম করো, আমি তাহলে বলি আবার। ওকে,
আচ্ছা, সেম রিয়াকশন দেখো পরেরটাতে এসো, এখানেও সালফার +4 থেকে +6 এ গেছে, তার মানে এখানেও সালফার ডাইঅক্সাইড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে। তার মানে এখান থেকে যে প্রশ্নটা আসবে, বলবে সালফার ডাইঅক্সাইড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, এর কয়েকটা এক্সাম্পল দাও। এগুলো হচ্ছে তার এক্সাম্পল, এই এক্সাম্পল গুলো লিখবে। আরো কয়েকটা এক্সাম্পল আছে, আমি আর রিয়াকশন গুলো লিখবো না, বই থেকে নিজেরা পড়বে। কেমিনোফোরের সাথে রিয়াকশন পড়বে, দেখবে পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে রিয়াকশন অ্যাসিডিক মিডিয়ামে, এটাও পড়বে। ইভেন আয়োডিনের সাথে একটা রিয়াকশন করা আছে, এটাও পড়বে। তার মানে সালফার ডাইঅক্সাইডের এই 5টা রিয়াকশন লিখলাম, 5টা রিয়াকশন তোমাদেরকে পড়তে হবে কিন্তু, এই 5টা রিয়াকশন। ওকে, এগুলো সবগুলোতেই সালফার ডাইঅক্সাইড রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করেছে। না এটা নোট ডাউন হলে বলো, আমি নেক্সট যাই। বইতে সবকিছু দিয়ে করা আছে তো, সব মনে রাখতে পারলে ভালো কথা, যদি না মনে রাখতে পারো এই 5টা অ্যাটলিস্ট পড়বে, তাহলেই হবে। আর যদি মনে রাখতে পারো সবগুলো তাহলে তো ভালো। আচ্ছা, আমি মুছে দিলাম। আচ্ছা, নেক্সট আমরা যাব, সালফার ডাইঅক্সাইড কিছু কিছু ক্ষেত্রে অক্সিডাইজিং এজেন্ট হিসেবেও কাজ করতে পারে। হ্যাঁ, অক্সিডাইজিং এজেন্ট হিসেবে, তার দু একটা এক্সাম্পল পড়বে। দেখবে বইতে এইরকমের একটা এক্সাম্পল করা আছে, স্ট্যানাস ক্লোরাইড প্লাস সালফার ডাইঅক্সাইড ইন প্রেজেন্স অফ HCl। কি হয় রিয়াকশনটা? দেখবে করা আছে স্ট্যানি ক্লোরাইড হয় প্লাস জল হয় প্লাস সালফার হয়। এই রিয়াকশনটা দেখে বলো তো, এখানে সালফার ডাইঅক্সাইড অক্সিডাইজিং এজেন্ট আর রিডিউসিং এজেন্ট, এবং তার কারণটা কি? চলো রিপ্লাই করো দেখি, এখানে সালফার ডাইঅক্সাইড অক্সিডাইজিং না রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করছে এবং কি কারণ? হ্যাঁ, একজন বললো অক্সিডাইজিং এজেন্ট। দেখো অক্সিডাইজিং এজেন্ট কেন, তার কারণটাও বলতে হবে, বলো কারণটা বলো। ওকে বলছো অক্সিডাইজিং এজেন্ট, তার কারণটা কি? নিজে রিডিউস হয়েছে, কারেক্ট। সালফার +4 আছে, সালফার গেছে 0-তে, তার মানে +4 থেকে যদি 0-তে যায়, অক্সিডেশন নম্বরটা কমিয়েছে। কমিয়েছে মানে নিজে রিডিউস হয়েছে, রিডিউস হওয়া মানে ও অন্যকে অক্সিডাইজ করেছে, তাই এখানে ও অক্সিডাইজিং এজেন্ট। তো এরকম আরো দু একটা রিয়াকশন বইতে থাকতে পারে, এটা নিজেরা পড়ে নেবে। আচ্ছা, নেক্সট, ওজোনের ক্ষেত্রে যেমনটা বলেছিলাম এর ব্লিচিং প্রপার্টি আছে, সালফার ডাইঅক্সাইডেরও ব্লিচিং প্রপার্টি আছে, এইটাও তোমাদেরকে পড়তে হবে, এটাও ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তবে ওজনের সাথে ওর ব্লিচিং প্রপার্টিতে একটা ডিফারেন্স আছে, মেকানিজমে ডিফারেন্স আছে। কিরকম? আচ্ছা, ওজোনের এই যে ব্লিচিং প্রপার্টি, এটা কিসের জন্য বলেছিলাম? ও কোন অ্যাটমটা তৈরি করে যার জন্য ব্লিচিং প্রপার্টি আছে? কি বলেছিলাম, রিপ্লাই করো আরেকবার। আমি তারপর সালফার ডাইঅক্সাইডের ব্লিচিং এ যাই। হ্যাঁ, এটা লিখেছে যে ওর ক্ষেত্রে জার্মান অক্সিজেন আছে, তার জন্য ও ব্লিচ করে। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা আলাদা, কি হয় তাকাও। এবং সালফার ডাইঅক্সাইড একটা কথা বলা আছে, এ কিন্তু ড্রাই কন্ডিশনে ব্লিচ করতে পারে না, এ ব্লিচ করবে ওয়েট কন্ডিশন। পরীক্ষায় এরকম প্রশ্ন আসবে, সালফার ডাইঅক্সাইড শুষ্ক অবস্থায় বিরঞ্জন করতে পারে না, পরিষ্কার এরকম লেখা থাকবে। তার উত্তরটা আমি বলে দিচ্ছি। তুমি দেখবে সালফার ডাইঅক্সাইডের সাথে যদি জলের রিয়াকশন করো, ওরা কি তৈরি করে? ওরা H2SO4 তৈরি করে, প্লাস এখানে ওই ন্যাসেন্ট হাইড্রোজেন প্রডিউস হয়। আগের বার যেমন দেখেছিলাম যে ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস হয়, এবার ন্যাসেন্ট হাইড্রোজেন প্রডিউস হয়। এবার অর্গানিক কম্পাউন্ড গুলো যারা রং দেখায়, তাদের মধ্যে একটা বেসিক জায়গা থাকে এইরকম, কি N=N, মানে এই কম্পাউন্ড গুলো জেনারেলি অ্যাজো টাইপের হয়, যেখানে নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড থাকে। এইবার এর সাথে তুমি যদি জার্মান হাইড্রোজেন দাও, ও কি করে? ও এই পাই বন্ডটাকে রিডিউস করে, ভেঙে দেয়, ভেঙে দিয়ে এখানে হাইড্রোজেন অ্যাড করে, অ্যাড করার পরে রংটা চলে যায়। এই অ্যাজোরা রঙিন হয়, এই ডাবল বন্ড ভেঙে তুমি যখন হাইড্রোজেন যোগ করে দিলে, ও নিজের রংটাকে চেঞ্জ করে দিল। এটা কিন্তু ব্লিচিং বলছিলাম। তার মানে তুমি যদি জল সালফার ডাইঅক্সাইডকে না দাও, সালফার ডাইঅক্সাইডকে জলের সাথে না মেশাও, তবে কিন্তু এই জার্মান হাইড্রোজেনটা কখনো প্রডিউস হবে না, ফলে ও তখন আর একে ব্লিচ করতে পারবে না। তাহলে প্রশ্নের উত্তর দেয়া গেল যে সালফার ডাইঅক্সাইড ব্লিচিং করবে একমাত্র ড্রাই কন্ডিশনে, ওয়েট কন্ডিশনে না। তার কি কারণ বলেছিলাম বলো না, কারণটা একটু রিপ্লাই করো। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো, আমি ছেড়ে দিলাম তাহলে। ন্যাসেন্ট হাইড্রোজেন ও তৈরি করে। আরেকটা প্রশ্ন এখান থেকে আসে, সেটা হচ্ছে ওজন দিয়ে তুমি যখন ব্লিচ করবে, সেই ব্লিচিংটা পার্মানেন্ট, ব্লিচিংটা আবার
ওর আগের জায়গায় ফিরে আসবে না, রং চলে গেছে মানে চলে গেছে। কিন্তু সালফার ডাইঅক্সাইড দিয়ে তুমি যখন ব্লিচ করবে, সেই ব্লিচ কম্পাউন্ড কিন্তু আবার ব্লিচড কম্পাউন্ড আবার আগের জায়গায় ফিরে আসতে পারে, মানে এই রং আবার ফিরে পাওয়া যেতে পারে। এরও কারণটা জানতে চায়, কেউ বলতে পারবে কারণটা কি? কেউ বলতে পারবে কি কারণ, যে আমি ওকে যে ব্লিচ করলাম, সে ব্লিচিং করার পরেও আবার আগের জায়গায় ফিরে আসতে পারে, এর কি কারণ? কেউ চেষ্টা করো। না, ড্রাই হয়ে গেলে ঠিক না। কারণটা এরকম ভাবে বলবে, মনে করো আর, হ্যাঁ মনে করো আর এন ডাবল বন্ড এন আর, এটা আমার কম্পাউন্ড ছিল তো, এর সাথে তুমি সেই সালফার ডাইঅক্সাইড জল মিশিয়েছো, এই ন্যাসেন্ট হাইড্রোজেন যেটা ছিল সেটা ওকে ব্লিচ করলো, এন এইচ আবার এন এইচ আবার এই, এটা হলো। এরপরে তুমি যদি ওকে বাতাসে রেখে দাও, বাতাসে তো অক্সিজেন আছে, এই অক্সিজেন ওকে আবার অক্সিডাইজ করবে। এখানে এসেছিল রিডিউস হয়ে, এই অক্সিজেন, বাতাসের অক্সিজেন আবার ওকে অক্সিডাইজ করে আবার আগের ফর্মে পৌঁছে দেবে, ওই জন্য ও আবার তার রং ফিরে পাবে। বুঝছে? হ্যাঁ, শ্রেয়স ঠিক বলছে, বায়ুর সাথে রিয়াক্ট করে আবার অক্সিডাইজ হয়ে ও নিজের অ্যাজো ফর্মে ফিরে যায়, ওই জন্য আবার রঙিন দেখায়। তার মানে ওজন দ্বারা যে ব্লিচড কম্পাউন্ড তারা পার্মানেন্ট, কিন্তু সালফার ডাইঅক্সাইড দিয়ে ব্লিচ করলে তারা পার্মানেন্ট হয় না। ওকে, নাও নেক্সট প্রসিড করি। নেক্সট হচ্ছে সালফার ডাইঅক্সাইডের ইউজটা নিজেরা পড়ে নিও, এটা আমি বলবো না। আর সালফার ডাইঅক্সাইডের আইডেন্টিফিকেশন কিন্তু ইম্পর্টেন্ট। আমরা দেখবে এরপরে ইনঅর্গানিকেরও এরকম এবিসিডি হবে, যখন এবিসিডি করব তখন দেখবে সালফার ডাইঅক্সাইডের বহু রকমের এবিসিডি আছে, সেটা আমাদেরকে এই আইডেন্টিফিকেশন থেকে বুঝতে হবে। কিরকম আইডেন্টিফিকেশন? প্রথমত, হ্যাঁ শ্রেয়স লিখলো, একটা ফিজিক্যাল নেচার আছে ওর, তীব্র ঝাঁঝালো গন্ধ পাওয়া যায়, এটা ওর একটা আইডেন্টিফিকেশন, লিখে নাও তো কথাটা। এর গন্ধটা হচ্ছে তীব্র ঝাঁঝালো গন্ধ, এটা ওর একটা প্রথম আইডেন্টিফিকেশন টেস্ট। দ্বিতীয়ত কেমিক্যালি কি, কেমিক্যালিটা ইম্পর্টেন্ট, স্টার্ট দিলাম। নাও প্রথমটা নোট করেছো, তীব্র ঝাঁঝালো গন্ধ। স্যার আইডেন্টিফিকেশন আগেরটা কি বললেন, শান্তিনিক আরেকবার বলি, লিখে নাও সালফার ডাইঅক্সাইডের গন্ধ তীব্র ঝাঁঝালো গন্ধ, তীব্র ঝাঁঝালো গন্ধ। চয়ন বলেছে টার্বিডিটি ইন সলিউশন, হ্যাঁ আরো আছে, আমি আসছি, আরো আছে, আসছি সেটাতে। প্রথম, ফিজিক্যাল নেচার দিয়ে কিভাবে বোঝা যায় ওর গন্ধটা তীব্র ঝাঁঝালো হবে, মানে নাক জ্বলবে তোমার, এরকম ঝাঁঝালো। আচ্ছা কেমিক্যালটা কি, দেখবে এরকম লেখা আছে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, কেউ বলতে পারবে পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশনের রং কি? চলো কেউ বলো, পটাশিয়াম ডাইক্রোমেট এর রং কি? কেউ? হ্যাঁ অরেঞ্জ, অনন্যা বলছে অরেঞ্জ। এই পটাশিয়াম ডাইক্রোমেটকে তুমি যদি অ্যাসিডিক মিডিয়ামে, তার মানে H2SO4 এর প্রেজেন্সে সালফার ডাইঅক্সাইডের মধ্য দিয়ে পাঠাও, রিয়াকশনটা আমরা একটু আগে পড়তে বলেছিলাম, তো ওখানে দেখবে রিয়াকশনটা কি হয়, পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিক সালফেটে কনভার্ট হয়, প্লাস ডট ডট আর লিখছি না, সালফার আছে, জল আছে, এরকম কম্পাউন্ড হয়, পটাশিয়াম সালফেট হয়। এখানে একটা রং চেঞ্জ পাই, কিরকম, এই যে ডাইক্রোমেট অরেঞ্জ রং, আর ক্রোমিক সালফেট কিন্তু গ্রিন, তার মানে রং চেঞ্জটা কি, অরেঞ্জ টু গ্রিন, এই রং চেঞ্জটা হয়। এই রং চেঞ্জ থেকে বুঝতে পারি যে কম্পাউন্ডটা সালফার ডাইঅক্সাইড ছিল। আমরা ল্যাবরেটরিতে কি করি, একটা কি বলে ফিল্টার পেপার নিলে বা টিস্যু পেপার নিলে, তাতে সালফার ডাইঅক্সাইড পটাশিয়াম ডাইক্রোমেটটা মেশালে হয়ে গেল অরেঞ্জ, এর মধ্যে দিয়ে তুমি যদি সালফার ডাইঅক্সাইড পাঠাও, দেখবে তোমার পেপারের রংটা চেঞ্জ হয়ে সবুজ হয়ে গেল, এখান থেকে বোঝা যায় যে গ্যাসটা সালফার ডাইঅক্সাইড ছিল। এটা একটা আইডেন্টিফিকেশন টেস্ট, বোঝা গেল? আরো আছে টেস্ট, কিরকম আরেকটা দেখাই, দেখবে একই রকম ভাবে অ্যাসিডিক কেমেনোফোর, কেউ বলো কেমেনোফোরের রং কি? রিপ্লাই করো, কেমেনোফোরের সলিউশন তার রং কি? হ্যাঁ একজন লিখলো ভায়োলেট, কেমেনোফোরের রং ভায়োলেট। তোমরা যদি কেমেনোফোরের মধ্যেও সালফার ডাইঅক্সাইড পাঠাও ইন প্রেজেন্স অফ H2SO4, দেখবে কেমেনোফোরটা রিয়াকশন করে গিয়ে MnSO4 এ কনভার্ট হয়। MnSO4 এ কিন্তু কোনো কালার নেই, এটা কালারলেস। তার মানে কেমেনোফোরের যে বেগুনি রং, সেই বেগুনি রংটাকে কালারলেস করে যে গ্যাস, সেটাও সালফার ডাইঅক্সাইড, এটাও ওর আইডেন্টিফিকেশন টেস্ট। আরেকটা ইম্পর্টেন্ট টেস্ট আছে, সেটাও বলে দিচ্ছি, সেটা কি, তোমরা দেখবে পটাশিয়াম আয়োডেট বলে একটা কম্পাউন্ড হয়,
KiO3 এই রিঅ্যাকশনটা না স্টার্ট দিচ্ছি, হ্যাঁ, এটা নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। আরেকবার বলি কি, KiO3 পটাশিয়াম আয়োডেট বলছে, যেমন পটাশিয়াম ক্লোরেট পড়েছিলাম KClO3, সেম পটাশিয়াম আয়োডেট। এর সাথে তুমি সালফার ডাইঅক্সাইড পাঠাবে ইন প্রেজেন্স অফ ওয়াটার, হয় এখানেও ওই অক্সিডেশন ও অক্সিডাইজিং এজেন্ট হিসেবে, সরি রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। এ নিজে কনভার্ট হয়ে যায় ইনটু H2SO4 প্লাস পটাশিয়াম চলে যায় KHSO4 এ চলে যায়। আর এই যে আয়োডিন দেখছো, এই আয়োডিনটা রিলিজ হয় অ্যাজ আয়োডিন। তার মানে সালফার ডাইঅক্সাইডের একটা গুরুত্বপূর্ণ কাজ, ও পটাশিয়াম আয়োডাইড এর মধ্যে থেকে, আয়োডেট এর মধ্যে থেকে আয়োডিনকে রিলিজ করে। এই যে আয়োডিন রিলিজ হয়, আয়োডিনের চেনার একটা উপায় আছে। তুমি এর মধ্যে চয়ন লিখলো কথাটা, এর মধ্যে যদি স্টার্চ পাঠাও তাহলে দেখবে স্টার্চের সাথে মেশার সঙ্গে সঙ্গে স্টার্চের সলিউশনটা হয়ে যাবে ব্লু। এটা কিন্তু আয়োডিনেরও একটা আইডেন্টিফিকেশন টেস্ট, পরে আমরা হ্যালোজেন করতে গিয়ে বলবো যে আয়োডিনের মতো যারা, মানে আয়োডিনের মতো নয়, আয়োডিনের স্পেসিফিক, ও স্টার্চের সাথে মিশে এরকম ভাবে মিশে ব্লু সলিউশন তৈরি করে। এখান থেকে আমরা বুঝতে পারি যে এই গ্যাসটা সালফার ডাইঅক্সাইড ছিল। এটাও একটা ইম্পর্টেন্ট রিয়াকশন, এটাও মুখস্থ করবে। এই চারটা আইডেন্টিফিকেশন বললাম, চারটাই মুখস্থ করবে, একটাও ছাড়া যাবে না। বুঝা গেছে? না, এটা হয়ে গেলে ডান বলো, আমি মুছে দিই, নেক্সট যাই। হলো সবার? ওকে, আর বেশি নেই, এখন শুধু অক্সি অ্যাসিড গুলো আছে, অক্সিড অ্যাসিড বলে দিলে কমপ্লিট। নাও নেক্সট হেডিং করো, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। পরীক্ষা আসবে প্রশ্ন, সেটা হচ্ছে অক্সি অ্যাসিড অফ সালফার। সালফার এবার অক্সি অ্যাসিড নিয়ে ডিসকাশন। এই আবার মাইক্রোফোন অন। চয়ন বলছে SO2Cl2, SO2Cl2 এর কোনো রং আছে কিনা? SO2Cl2 সম্ভবত রঙিন, এটা রং আছে একটা, কি রং আছে আমি বলতে পারছি না এই মুহূর্তে, কিন্তু মনে হয় কালারলেস নয়, রং আছে একটা। আচ্ছা চলো, অক্সি অ্যাসিড দেখো কোনগুলোকে অক্সি অ্যাসিড বলে। তোমরা জানো অক্সি অ্যাসিড হচ্ছে সালফার অক্সিজেন মিলে। সামওয়ান রেইজড হ্যান্ড, হ্যাঁ সুপ্রভা, সুপ্রভা কি বলতে চাইছে বলো? ওটা অটোমেটিক এমনিতে হয়ে গেছে। দেখো তোমরা এই অ্যাসিডটা তো চেনোই, সালফিউরিক অ্যাসিড। এরকম অনেক অ্যাসিড আমরা জানি, সালফিউরিক অ্যাসিড চিনি, সালফিউরাস অ্যাসিড চিনি, এগুলো আমাদের কমন। কিন্তু এছাড়া এরকম অনেক অ্যাসিড আছে যেগুলো আমরা চিনি না। সবগুলো অ্যাসিড পড়তে হবে স্ট্রাকচার সমেত, এটা স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দিয়ে রেখেছি। আমি পরপর অ্যাসিড গুলো বলে যাচ্ছি, তোমরা প্রত্যেকটা স্ট্রাকচার বইতে আছে, বই থেকে মুখস্থ করবে নাম সমেত। আরো কি আছে দেখবে, এরকম আছে H2H2O3, কোনটা আছে ক্যারোস অ্যাসিড, কোনটা মার্শালস অ্যাসিড, কোনটা ডাইসালফিউরিক অ্যাসিড, এরকম বহু কিছু আছে। H2SO5 আছে, H2H2O8 আছে, H2H2O6, H2H2O7, এটাকে ওলিয়াম বলে। এই যে প্রত্যেকটা স্ট্রাকচার, পরদিন তোমাদেরকে আমি এটা জিজ্ঞেস করব, লিখতে দেবো, প্রত্যেকটা স্ট্রাকচার আমার মুখস্থ চাই প্রত্যেকের। এবং সেখানে এই সালফারের অক্সিডেশন নম্বর কত সেটাও মুখস্থ চাই। এগুলি হচ্ছে এদের অক্সি অ্যাসিড। আমি স্ট্রাকচারগুলো আজকে বলছি না, কারণ বই খুলে তোমরা পাবে, ওই জন্য বেকার বলে সময় নষ্ট করছি না। কিন্তু মুখস্থ করাটা মাস্ট কিন্তু। হ্যাঁ, প্রত্যেকটা ক্ষেত্রেই না, একজন দুজন বাদ দিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে মেইনলি +6 আছে, দুই একটা ক্ষেত্রে +4 আছে, আর একটা দুটো সালফার -2 স্টেটেও আছে, সেটা দেখবে স্ট্রাকচার খুলে খুলে, বই আছে, বইতে আছে। হলো? আচ্ছা, এবার এই যে এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে শুধু দুটো জিনিস বলেছি, একটা হচ্ছে ওদের স্ট্রাকচার আর ওদের নাম, এইটুকু। আর বিশেষ করে সালফিউরিক অ্যাসিড যেটা আছে, এই অ্যাসিডটা তোমাদেরকে ডিটেলসে পড়তে হবে। কিরকম ডিটেলসে পড়তে হবে পয়েন্টগুলো বলে দিচ্ছি আমি, দেখো। আচ্ছা, অ্যাসিডের মধ্যে প্রথম তো ওর প্রিপারেশন চাই আমাদের, বুঝলে? H2SO4 প্রিপারেশনটা বলবো না, বইতে আছে, প্রিপারেশনটা নিজেরা পড়বে। হলো? প্রিপারেশনের মধ্যে বহু কিছু লেখা আছে, ওই প্রিপারেশনটা দেখবে, ক্যাটালিস্ট কি, এই কি সেই কি, বহু কিছু লেখা আছে। ওকে, নেক্সট ওর একটা ফিজিক্যাল প্রপার্টি আছে। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে একটা কথা বলা আছে যে H2SO4 যে সলিউশন, এই সলিউশনের ভিসকোসিটিটা খুব হাই, এরা হাইলি ভিসকাস। তুমি দেখবে প্রচন্ড গাঢ় এই সলিউশনটা, এর কারণটা জানতে চায় ওরা।
কেউ বলতে পারবে H2SO4 জলের মতো, জল যেমন লিকুইড, এও লিকুইড, কিন্তু এর ভিসকোসিটি জলের থেকে অনেকটাই হাই। কি কারণের জন্য হাই? রৌনক বলেছে হাইড্রোজেন বন্ড। তোমরা কি করবে, এর হাইড্রোজেন বন্ডের স্ট্রাকচারটা কিন্তু বেশ জটিল। বই খুলবে, বই খুলে এর হাইড্রোজেন লিখে নয় পয়েন্টটাও, এর হাইড্রোজেন বন্ডেড স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। বোঝা গেল কথাটা? এর হাইড্রোজেন বন্ডেড স্ট্রাকচার বই খুলবে, বই থেকে মুখস্থ করবে। ওকে, এখান থেকে আর কিছু দরকার নেই। ছোট্ট ছোট্ট 2-4টা রিয়াকশন একটু পড়ে নিও কিরকম। H2SO4 এর কয়েকটা, ও +6 আছে তো, ও জেনারেলি অক্সিডেশন নম্বরকে কমাবে, বাড়াতে তো পারবে না, তাহলে নিজে রিডিউস হবে। এ সবসময় অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করে। তার মানে ওর অক্সিডাইজিং এজেন্ট হিসেবে কাজ করার জন্য 2-4টা রিয়াকশন নিজেরা পড়ে নিও তোমাদের ইচ্ছে মতন। আমি এখানে আর মেনশন করছি না কোন রিয়াকশন পড়বে, নিজেরা নিজেদের ইচ্ছে মতো 2-4টা রিয়াকশন এখান থেকে পড়বে। ওকে, মোটামুটি ভাবে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর 2-1টা জিনিস বলে দিই। দেখবে কিছু কিছু কম্পাউন্ড আছে, যেমন ধরো বেরিয়াম ক্লোরাইড, এটা কেন মেনশন করলাম, এবিসিডি তে কাজে লাগে। বেরিয়াম ক্লোরাইডকে যদি তোমরা H2SO4 এর সাথে রিয়াকশন করো, দেখবে বেরিয়াম সালফেট এর হোয়াইট পিপিটি পড়ে। এটা নোট করে রাখো, এটা পরে আমাদের কাজে লাগবে। শুধু বেরিয়াম সালফেট নয়, ক্যালসিয়াম ক্লোরাইডও আছে, যে H2SO4 এর সাথে দিলে ক্যালসিয়াম সালফেটেরও হোয়াইট পিপিটি পড়ে। এই দুটো রিয়াকশন নোট ডাউন করো। চলো, তোলা হয়েছে সবার? আর কিছু এখান থেকে দরকার নেই। তোলা হলে ডান বল, আমি মুছে দিই। হয়েছে সবার? ডান। আচ্ছা, লাস্ট হচ্ছে H2SO4 স্ট্রাকচার তো আমরা আগেই পড়ে নিয়েছি, তো স্ট্রাকচার তোমরা দেখবে। আর লাস্ট ওর ইউজ, এর ইউজটা ইম্পর্টেন্ট। এর অনেকগুলো ছোট ছোট ইউজ আছে, ওই ইউজ গুলো একটু নিজেরা পড়ে নিও। দেখবে আছে এরকম TNT প্রিপারেশনের ক্ষেত্রে, হ্যাঁ, এইসব 2-1টা ইউজ আছে, এই ইউজ গুলো নিজেরা পড়ে নেবে। তো এই মোটামুটি গেল গ্রুপ 16। তো গ্রুপ 16 এবার নিজেরা পড়ো। আমরা একদিন হয়তো চট করে গ্রুপ 16 তোমাদের লিখতে দিতে পারি, গ্রুপ 15, 16 লিখতে দিতে পারি। তো আমাদের এখন শুধু পড়ে থাকলো গ্রুপ 17 আর হচ্ছে 18। এই দুটো খুবই ছোট, সময় লাগবে না বেশি দিন, একটা একটা করে দুটো ক্লাসে এটা কমপ্লিট হবে। এখন আর এটা করব না, এখন আমরা কয়েকদিন টানা প্রবলেম সলভ করব। আমি হয়তো নেক্সট ডে থেকে, যেহেতু পরের সিলেবাসটা আজকেই বানাবো, বানিয়ে পাঠাবো আজকে বা কালকের মধ্যে, সেখানে কাইনেটিক্স দেয়া থাকবে। তাহলে নেক্সট আমি কাইনেটিক্স রিভিশনে যাব, আর আমরা প্রবলেম সলভের দিকেই যাব। দীপঙ্কর বলছে আবার অফলাইন কবে থেকে স্টার্ট করব? দীপঙ্কর, অফলাইন স্টার্ট করব